হ্যালো ভিউয়ার্স, প্রেম কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আমি সুস্মিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আবির, আমি আর তোর বৌদি একটা আত্মীয়ের বাড়ি যাচ্ছি, তুই কি যাবি? না মা, আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যাস না তাহলে। আমি আর আমার বৌমা মিলেই তোর মামার বাড়ি থেকে ঘুরে আসি। মামার বাড়ি মানে? আমরা তো মামার বাড়ি যাচ্ছি। সেটা আগে বলবে তো। দাঁড়াও, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। তুই তো যাবি না বললি। তখন মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কথা শেষ হতে না হতেই দিলাম এক দৌড় আর রুমে এসে রেডি হতে লাগলাম। আচ্ছা, এখন আমার পরিচয়টা দিই। আমি আবির, আমরা 2 ভাই, আর তার মধ্যে আমি ছোট। আর আমার বাবা বিজনেসের জন্য অনেক সময় দেশের বাইরে থাকেন। যাই হোক, আমার রেডি হওয়া শেষ, তাই বাইরে এলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি কি তোমার মতো নাকি যে সারাদিন শুধু সাজুগুজু করতে হবে? মা, আমি কিন্তু তোমার ছেলেকে এখন পিটাবো বলে দিলাম। এত রাগ দেখিয়ে কোনো লাভ নেই, এখন চলো। আরে একটু দাঁড়া। কেন, আবার কি হলো? তোর রহিম কাকাকে বলতে হবে তো। সেটা ঠিক বলে দেব, তুমি আগে চলো তো। কিন্তু আরে কোনো কিন্তু না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আর কোনো কথা বলতে না দিয়ে আমি গাড়িতে উঠতে বললাম। এদিকে রহিম কাকাকে বললাম আমরা মামার বাড়ি যাব। তারপর আমি গাড়িতে উঠে গাড়ি চালাচ্ছি। এমন সময় মা বলল, আবির, মা বলো। তোর মামার বাড়ির কথা বললে তুই এত খুশি হোস কেন রে? ভালোবাসার জন্য। ভালোবাসা মানে? আরে মামার বাড়ির প্রতি একটা আলাদা টান আছে না। আচ্ছা, তুমি কি তোমার ভাইকে ভালোবাসো না? অবশ্যই বাসি, কিন্তু তুই কাকে ভালোবাসিস? কেন, তোমার ভাইয়ের মেয়েকে। আমি জিভে কামড় দিলাম। যাস সালা, কথা বলতে বলতে একদম সত্যিটাই তো বলে দিলাম। এখন যে কি হবে। কি বললি? আমি আবার কি বললাম? ওলে বাবুলে, তুমি কিছুই জানো না তাই না, যে তুমি কি বলছো? আমি কি করে বলবো? তুই কাকে ভালোবাসিস বললি? আমার ভাইয়ের মেয়েকে, তাই না? মা, তোমার ভাইয়ের মেয়ে তো আমার বোন হয়, আর বোনকে তো ভালোবাসাই যায়, তাই না? সেটা মনে থাকে যেন। এখন আপনাদের বলি, মায়ের ভাইয়ের মেয়ে মানে আমার মামাতো বোন, তার নাম আয়েশা, অনার্স 3rd ইয়ার, আর আমার থেকে 2 বছরের ছোট। ছোটবেলা থেকেই আমি ওকে ভালোবাসি। সবাই আমাদের মামাতো ভাই বোনের চোখে দেখলেও আমি ওকে সব সময় অন্য চোখে দেখেছি। যখনই মা বলতো মামার বাড়ি যাব, ঠিক তখনই মনের ভিতরে একটা অচেনা অজানা ভালো লাগা কাজ করা শুরু করে। আজকেও তার বিপরীত হয়নি। আয়েশার সব থেকে ভালো লাগে ওর চোখ জোড়া। একটা মায়া আছে ওর চোখে, রাঙা রাঙা চোখ। অনেকবার ওকে বলতে চেয়েও বলতে পারিনি। ওর চোখ দুটো দিকে তাকালেই সব যেন এলোমেলো লাগে। জানি না আয়েশা আমাকে ভালোবাসে কিনা, তবে আমি ওকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। এই যে মিস্টার দেবর, আপনি কি শুনতে পাচ্ছেন? বলো। কি এত ভাবছো? না, তেমন কিছু না। বাবা আবির, তুই তোর দাদাকে কল দিয়েছিস? আমি কেন দেব, দাদার বউকে বলো। অরিতা, তুই কি কল দিয়েছিস? মা, ওকে আমি বলে দিয়েছি যে আমরা মামার বাড়ি যাব। আচ্ছা তাহলে ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা মামার বাড়ি পৌঁছে গেলাম। মামার বাড়ি এসে আমি বললাম, এসে গেছি তো, এবার গাড়ি থেকে নামো। গাড়ি থেকে নামার পর আমি গাড়িটাকে পার্ক করেই বাড়ির ভিতরে চলে এলাম। দেখলাম সবাই মা আর বৌদির সাথে কথা বলছে, কিন্তু আয়েশা নেই। তাই আমি মামিকে বললাম, মামি, আয়েশা কোথায়? আমরা কেমন আছি সেটা না জানতে চাই আয়েশার কথা শুধালে যে? ওর থেকে তোমাদের খবর শুনে নেব। এখন বলো, আয়েশা কোথায়? আয়েশা কলেজে গেছে। কলেজ থেকে আসবে কখন? এই তো একটু পর চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রুমে গেলাম। তারপর আমি আয়েশার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মা, ভূত! চিৎকার শুনে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। দেখি আয়েশা। মেজাজটা পুরাই খারাপ করে দিল। কি হলো, চিৎকার করার কি আছে? তুই এখানে কেন? বাইরে দেখতে পাসনি মা আর বৌদি এসেছে? ওরা তো আসবেই, কিন্তু তুই কেন আসবে? আমি আসবো কি আসবো না সেটা আমার ইচ্ছা।
ওকে, এখন তুই রুম থেকে বের হ। কেন? আমি বের হব কেন? কারণ আমি ড্রেস চেঞ্জ করব। তো কর, আমাকে বলার কি আছে? লুচ্চা কোথাকার, তুই রুম থেকে বের না হলে আমি চেঞ্জ করব কি করে? আমি থাকলে সমস্যা কি? কুত্তা, তোর লজ্জা লাগে না? কেন? লজ্জা লাগার কি আছে? তুই বের হবি কিনা বল। যেতে পারি, তবে যদি একটা কাজ করিস। বল কি কাজ? বিকেলবেলা তুই আমাকে ঘুরতে নিয়ে যাবি। যদি রাজি থাকিস তাহলে আমি বাইরে যেতে পারি। আচ্ছা, আমি রাজি। আচ্ছা, ধন্যবাদ মামাতো বোন। বের হ শালা। আমি রুম থেকে বের হয়ে চলে এলাম আমার রুমে। ঠিক আমার রুম না, তবে আমি যখনই এখানে আসি তখনই ওই রুমটাতেই থাকি। তারপর ফ্রেশ হয়ে ফোন ঘাঁটতে লাগলাম। হঠাৎ আয়েশার কথা মনে পড়তে আমি ওকে ডাকলাম, আয়েশা, একবার আমার রুমে আয় তো। আমি পারবো না। তোর যদি দরকার তাহলে তুই বাইরে আয়। আমি আসলে কিন্তু তুই মার খাবি বলে দিলাম। আমি এখন যেতে পারবো না। বাইরে এসে ওর মাথায় একটা চাটি দিয়ে বললাম, আমার সাথে আয়। আমি এখন যেতে পারবো না। কি বলবি এখানেই বল। তুই আসবি না তাই তো? না, যাব না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। তারপর আর কোনো কথা না বলে ওর চুল ধরে ওকে রুমে আনতে লাগলাম। এটা অবশ্য আজ প্রথমবার নয়। যখনই ও আমার কথা শোনে না তখনই আমি এমন করি। তারপর রুমে এসে আয়েশা বলল, ওই কুত্তা, আমার বুঝি ব্যথা লাগে না? আর আমার বুঝি কষ্ট হয় না? তোর আবার কিসের কষ্ট? এই যে তুই আমার কথা শুনিস না তাই। তোর কথা আমি শুনবো কেন? তুই কি আমাকে এখনো বুঝিস না? তোকে আবার নতুন করে বোঝার কি আছে? যাকগে, বাদ দে, এখন তুই যা। আরে কি বলতে চাইলে সেটা বল। আমার ফোনে চার্জ নাই। আচ্ছা, তোর ফোন দে, আমি চার্জ দিয়ে দিচ্ছি। না, তুই চার্জারটা দিয়ে যা আমায়, আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আনছি, অপেক্ষা কর। তারপর আয়েশা রুমে গেল আর কিছুক্ষণ পর চার্জারটা নিয়ে এসে বলল, এই নে ধর, আর রাতে কিন্তু দিয়ে দিবি, আমার লাগবে। কেন? তা তোকে কেন বলবো? না বললে পাবিও না। আরে আমার কাজ আছে। কিন্তু কাজটা কি সেটা বল। আরে হারামি, আমার ফোনটাও তো চার্জ দিতে হবে নাকি? সেটা বললেই তো হয়। হুম। আর তুই কি খাবি না? খেতে চল। না, খাবো না। তুই যদি খাইয়ে দিস তবেই খাবো। আমার দায় পড়েছে যে তোকে খাইয়ে দিতে যাব? দিবি না যখন তাহলে বললি কেন? তুই আমার দাদা, তাই বললাম। ও আচ্ছা, আর আমি দুপুরে খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাকে বলছি যে তুই খাবি না। কথাটা বলে আয়েশা চলে গেল। আর ও যাওয়ার পর আমি আবারও ফোনে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর বাইরে থেকে মামির ডাক শুনে রুমের বাইরে এলাম। তাড়াতাড়ি নিচে এসে খেতে বস। দাও। তুই যে বললি তুই আজ দুপুরে খাবি না, তাহলে আবার খেতে বসলি যে? আমি খাবো কি খাবো না সেটা আমার ইচ্ছা, তাতে তোর কি? বাপ্পা, ঢং দেখে আর বাঁচি না। পিসিমণি, তুমি কি জানো তোমার ছেলের মাথায় সমস্যা আছে? সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না মা, আমি সব জানি। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই আয়েশা এসে আমায় বলল, কিরে, তুই এখনো রেডি হসনি? একটু অপেক্ষা করো বাবু, আমি এখনই আসছি। ওই, তুই কি ঘুরতে যাবি নাকি যাবি না? যাবো তো। তাহলে রেডি হসনি কেন? একটু অপেক্ষা করো বাবু। ওই হারামি, আমি তোর কোন কালের বাবু রে যে বারবার বাবু বলছিস? আরে রাগছিস কেন? আমি তো মজা করে বলেছি, আর এতেই এত রাগ? তুই বলবিই বা কেন? আমার মুখ, তাই আমি বলতেই পারি। হে ঈশ্বর, এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? পাগল নয়, পাগলি। তুমি একদম ইনোসেন্ট ছেলের পাল্লায় পড়েছো। তোকে আমার ভালো করেই চেনা আছে যে তুই কত ইনোসেন্ট। গুড গার্ল। আচ্ছা, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। আয়েশা চলে যাওয়ার পর আমি রেডি হতে লাগলাম। আর কিছু সময় পর রেডি হয়ে বের হলাম। আর আমায় দেখে আয়েশা বলল, রেডি হতে এত সময় লাগে? কই এত সময়, মাত্র 5 মিনিটই তো লেগেছে। আচ্ছা এখন চল। একটু দাঁড়া, বৌদিও যাবে আমাদের সাথে। কেন? বৌদি কেন যাবে? কেন? আমি গেলে কি প্রবলেম? তুমি গেলে তো হবে না। কি হবে না শুনি? বৌদি, এই পাগলের কথা তুমি বাদ দাও আর চলো। চলো। আর কি হলো, তুমি কি যাবে না? দাঁড়িয়ে আছো যে? যাচ্ছি, চলো। তারপর আমরা গিয়ে গাড়িতে উঠলাম।
আর বৌদি আয়েশাকে বলল, কি হলো আয়েশা, তুমি সামনে বসলে যে? মনে হলো তাই। বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো তুমি? যেটা বোঝার সেটাই বুঝতে পেরেছি। বৌদি, তুমিও কি তোমার দেবরের মতো পাগল হয়ে গেছো নাকি? তোমাদের দেখছি খুব তাড়াতাড়ি মেন্টাল হাসপাতালে দিতে হবে মনে হচ্ছে। তুই থাকলেই আর কোথাও যেতে হবে না। আমি থাকতে যাব কেন? কেন আবার? আমার সেবা করার জন্য। আমি কেন তোর সেবা করব? আমার কি দায় পড়েছে নাকি? তুই মরে গেলেও আমি তোর সেবা করব না। সেটা দেখা যাবে। এই, তোমরা কি ঝগড়া থামাবে না? তুমি তোমার দেবরকে বলো চুপ থাকতে। তুই চুপ থাক কুত্তি। তারপর আমি ড্রাইভ করতে করতে একটা জনশূন্য স্থানে এসে পৌঁছালাম। এটা অবশ্য আগে থেকেই প্ল্যান ছিল। আরও একটা প্ল্যান ছিল যে আজ আমি আয়েশাকে আমার মনের কথাটা বলবো, কিন্তু সেটা তো আর হলো না। কি রে, নামবি না? নামছি। আবির, তোমার দাদা কল করেছে, আমি একটু ওর সাথে কথা বলি। তোমরা দুজন একটু কথা বলো, কেমন? আচ্ছা, তাহলে তুমি একটু সামনে সামনে হাঁটো, আর আমরা তোমার পিছু পিছু আসছি। আচ্ছা ঠিক আছে। বলে বৌদি দাদার সাথে কথা বলতে লাগলো, আর আমিও আয়েশা বৌদির পিছু পিছু হাঁটতে লাগলাম। আর আয়েশা আমায় বলল, ওই কুত্তা, তুই কাজ করিস না কেন রে? কি কাজ করব? কি আবার করবি? দাদাকে অফিসের কাজে সাহায্য করবি। সময় এলে ঠিক করব। আর তোর পড়াশোনার কি অবস্থা রে? চলছে কোনো রকম। তোর কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? আছে তো। কেন, তুই জানিস না? কি? কোন শালা রে? অভ্র। কোন অভ্র? আরে আমাদের ক্লাসের অভ্র রে। কে? ওই কানাটা? খবরদার, তুই একদম ওকে কানা বলবি না বলে দিলাম। কেন? বললে কি করবি তুই? তোকে একদম মেরে ফেলবো। আয়েশা আমার গলা ধরে কথাটা বলল, আর আমি ওকে বললাম, ধরে রাখ, বেশ ভালোই লাগছে। বিশ্বাস কর, তোর মতো লুচ্চা আমি জীবনেও দেখিনি। আর কখনো দেখবিও না। সেটাই যেন হয় ভগবান। কি হলো? কি করছো তোমরা? প্রেম করছি বৌদি। তোর লজ্জা লাগে না বৌদির সামনে এমন কথা বলতে? লজ্জা কিসের? বৌদি তো প্রেম করেই বিয়ে করেছে। তারা প্রেম করছে অন্যভাবে, তাই বলে কি আমরাও প্রেম করছি নাকি? এখন না করলেও পরে তো করতেও পারি। হয়েছে হয়েছে, এবার চলো ওদিকটায় যাই। চলো। বৌদি, তোমার কি কোনো বোন নাই? আমি আয়েশাকে রাগানোর জন্য কথাটা বললাম। কেন বলো তো? কেন আবার? তাহলে প্রেম করতাম। দেখেছো বৌদি, কত বড় লুচ্চা ছেলে একটা। এটা জিজ্ঞাসা করলেই বুঝি লুচ্চা হয়ে যায়? হ্যাঁ হয়। তোর কি অন্য কোনো কথা নেই? না, নেই। থাকবেও না। লুচ্চা কোথাকার। আ বৌদি আমায় থামিয়ে দিয়ে বলল, প্লিজ তোমরা এবার চুপ করো। আর রাবির, তুমি জানো না আমার বোন আছে কি নেই? আমার সম্পর্কে তো সবার থেকে তুমিই ভালো জানো। আবির জানবে কি করে? কারণ আমি আর আবির কলেজের বেস্ট ফ্রেন্ড ছিলাম। তুমি হয়তো জানো না যে তোমার দাদার সাথে রিলেশন করতেও আবির আমাকে সাহায্য করেছিল। কিন্তু কিভাবে? তোমাকে আর জানতে হবে না, চলো এখন বাড়ি যাই। না বৌদি, তুমি বলো, আমি শুনবো। অনেক কষ্ট করেও বৌদি আয়েশার জেদ থামাতে পারল না, তাই আয়েশার জোড়াজুড়িতে বৌদি বাধ্য হয়ে সব বলতে লাগলো। তুমি তো জানোই যে আমি আর আবির একই ক্লাসে পড়তাম। সেটা জানি। তো কলেজে একটা প্রোগ্রাম থাকায় বাবাকে, মানে তোমার পিসমশাইকে ইনভাইট করা হয়, কিন্তু বাবার কাজ থাকায় তিনি দেশের বাইরে চলে যান। আর সেজন্য তোমাদের দাদা কলেজে গিয়েছিল। প্রথম দেখায় আমি তাকে চিনতেই পারিনি যে ওটা আবিরের দাদা। নীলকে দেখে অনেকটা অবাক হয়েছিলাম, কারণ আবিরের চেহারা আর নীলের চেহারা অনেকটা মিল আছে। এসবের থেকেও আমি নীলকে দেখে ফিদা হয়ে যাই। ওর স্টাইল, কথা বলা, হাঁটা যা দেখে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। তাই আমিও তার ব্যতিক্রম নই। আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম প্রথম দেখাতে, কিন্তু কাউকে বলিনি। যখন নীলয়কে নিয়ে ভাবছিলাম ঠিক তখনই আবির আসে। কি হলো ম্যাডাম, কি এত ভাবছো? আবির, আমি তো প্রেমে পড়ে গেছি। কি বলছো তুমি? কার প্রেমে? মিস্টার নীল চৌধুরী। কি বলছো এইগুলো? ওই শয়তান, তুমি হাসছো কেন? তুমি একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। তারপর আবির কার সাথে যেন ফোনে কথা বলে, আবার আমার কাছে এসে বলল, তুমি কি সত্যিই নীল চৌধুরীকে ভালোবেসে ফেলেছো? তারপর আবিরের সাথে কথা বলতে বলতেই হঠাৎ নীল আমাদের কাছে আসে। আমি তখনও জানতাম না যে নীল আর আবির দুই ভাই, কিন্তু যখন ওরা কথা বলতে শুরু করে তখন আমি অবাক না হয়ে পারলাম না। হ্যাঁ বল, কি বলবি?
দাদা, তোমাকে কেউ একজন ভালোবাসে। তোর বন্ধুদের সামনে আমার মজা নিচ্ছিস? মজা না দাদা, সত্যি বলছি। তা কে সে? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে। এই মেয়েটা? ওই পেতনি, কথা বলছো না কেন? তো তোমরা দু ভাই? জি ম্যাডাম। সরি স্যার, ভুল করে বলে ফেলেছি। আরে কাকে স্যার বলছো? কেন, তোমার দাদাকে? আমার দাদা, কিন্তু এখন থেকে তোমার বয়ফ্রেন্ড। মানে? দাদা, অরিতা তোমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু উনি তো আমাকে চেনেও না। তাতে কি হয়েছে, চেনো না, এখন থেকে চিনবে। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ওইদিকে যাই। সেদিন থেকে নীলের সাথে আমার কথা বলা শুরু হয়, আর আস্তে আস্তে আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসতে শুরু করি। তো এখন তোমরা সবাই জানো যে আমি তোমাদের বৌদি, কিন্তু আমরা তিনজন ছাড়া আর কেউ জানতো না যে আমাদের রিলেশনের মাথা নিলয় ছিল। বৌদি, তোমার কথা বলা শেষ হয়ে থাকলে এইবার আমরা বাড়ি যাই। চলো। কিন্তু তোমাদের মধ্যে এত কিছু হলো, সেসব আমাদের বলনি কেন? তোকে বললে তো তুই মাইক দিয়ে সবাইকে বলে দিতিস, সেটা আমি ভালো করেই জানি। আমাকে এতটা অবিশ্বাস করিস তুই? ওলে আবার বাবুত্তা, মন খারাপ করো না, এখন চলো বাড়ি যাই। তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পর রুমে গিয়ে রেস্ট নিতে লাগলাম। কিন্তু হঠাৎ আয়েশার বয়ফ্রেন্ড মানে অভ্রর কথা মনে পড়তেই মাথাটা গরম হয়ে গেল। শালাকে আমি আয়েশার বন্ধু ভাবতাম, আর সেই নাকি তলে তলে কাঁঠাল খাচ্ছে। দাঁড়া, তোর প্রেম করা আমি বের করছি। তারপর ফোনটা নিয়ে জয়কে কল দিলাম। হ্যাঁ আবির, বল। জয়, একজনের ব্যান্ড বাজাতে হবে বুঝলি। কার? তুই শুধু একবার বল। আয়েশার ক্লাসমেট অভ্রর। ওই চশমা পরা ছেলেটা? হুম। আচ্ছা ঠিক আছে, তুই কলেজ যাই, তারপর আমি দেখছি। না, আমি যেতে পারবো না। কেন? আমি আয়েশার বাড়ি এসেছি। ও, তুই শালা বৌদিদের বাড়ি গেছিস, আর একবার বললেও না রে হারামজাদা। আরে তোদের যদি বলতাম তাহলে কাজটা কে করতো? হ্যাঁ সেটাও ঠিক, হুম। কিন্তু ওকে কেন মারবো? তার কারণটা তো বল। ওই শালা আয়েশার সাথে প্রেম করে। কি? কিন্তু ওদের দেখে তো বোঝাই যায় না। আগে তো আমিও জানতাম না। তাহলে কার থেকে শুনলি? আয়েশা বলেছে। তুই শুধু কালটুকু সময় দে, তারপর ওর প্রেম করা আমি বের করছি, দেখ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তুই কোথায় আছিস? সবাই যেখানে থাকে সেখানে আছি। তাহলে তো আমি মিস করে গেলাম। ভাই, তুই আসলে আজ খেতে পারতিস। কেন, আজ নতুন কিছু এনেছিস নাকি? আজ রাহুল একটা এনেছে। আচ্ছা এইগুলো বাদ দে, আর ভাই কাজটা যেন করিস প্লিজ। ভাই তুই আমাদের উপর বিশ্বাস রাখ। সেটা কি আর বলতে হবে? ঠিক আছে ভাই, এখন তাহলে রাখছি। ভালো থাকিস। বাই। কথা বলা শেষ করে কল কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর, ওই কুত্তা, মরার মতো ঘুমাচ্ছিস যে, ওঠ এবার। আবার টানা 15 মিনিট ধরে করেই যাচ্ছিস। ওঠ তাড়াতাড়ি, ওঠ। আরে উঠছি, দাঁড়া। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়, সবাই বসে আছে। সবাইকে বসে থাকতে হবে কেন? মানে? সবাইকে খেতে বল, আমি পরে খেয়ে নেব। কিন্তু কোনো কিন্তু না, তুই যা এবার। আয়েশা আর কিছু না বলে চলে গেল। আমি বুঝতেই পারিনি যে আমি কখন ঘুমিয়ে গেছি, তাই আর বসে না থেকে ফ্রেশ হতে গেলাম। টানা 10 মিনিট চোখে জল দিলাম, কারণ ঘুমটা ভালো করে হয়নি। তারপর ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে গেম খেলতে লাগলাম। প্রায় 30 মিনিট গেম খেলার পর রুমের বাইরে আসতেই দেখলাম কেউ নেই। আরে সবাই গেল কোথায়? মনে হচ্ছে সবাই মিলে রুমে গল্প করছে। ধুর, তাতে আমার কি? আমি বাইরে গিয়ে বললাম, বাড়িতে কি এমন কেউ আছে যে দয়া করে আমাকে খাবারটা বেড়ে দেবে? সেরকম মানুষ কেউ নেই। তাহলে কি আমি না খেয়ে থাকবো? তুই নিজে বেড়ে খেলে খা, আমরা কেউ বেড়ে দিতে পারবো না। কেন? কারণ আমরা সবাই এখন গল্প করছি। থাকো তোমরা তোমাদের গল্প নিয়ে, আমি গেলাম। আমি রুমে আসতে যাব ঠিক তখনই পিছন থেকে কেউ আমার হাত ধরলো। তাকিয়ে দেখলাম আয়েশা। কোথায় যাচ্ছিস? রুমে। কেন, খাবি না? না। কেন? আমার ইচ্ছা। বেশি কথা না বলে চুপচাপ এখানে বস। তারপর আয়েশা নিজেই খাবার বেড়ে দিতে লাগলো, আর আমি ওকে বললাম, কি হলো, বইয়ের মতো আদর করছিস যে? এবার লাথি খাবি কিন্তু। সত্যি কথা বললেই দোষ, আর তোকে বিয়ে করলে সত্যিই ভালো হবে।
সেটা তো হবে না, তাই এসব বাদ দিয়ে চুপচাপ খা। কথাটা বলে আয়েশাও বসলো। তাই আমি বললাম, কি হলো, তুই বসলি কেন? বারে, আমি খাবো না বুঝি? কেন, তুই এখনো খাসনি? না, কেন? পড়ছিলাম। আর শোন, আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে সত্যি আমি খাওয়া বাদ দিয়ে চলে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। খা এখন। তারপর দুজনে মিলে খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। আর রুমে এসে কিছুক্ষণ ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেলাম। ওই, ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? তুই অভ্রকে মেরেছিস কেন? আমি ওকে কিভাবে মারবো? সেটা তো তুই জানিস। আমি তো তোদের বাড়িতে, তাহলে আমি ওকে মারবো কিভাবে? কেন? তোর বখাটে বন্ধুরা তো আছে। আর অভ্র আমাকে নিজে বলেছে যে তুই ওকে মার খাইয়েছিস, আর সেটাও নাকি আমার জন্য। আমি মারা করেছি, কি করবি তুই? তুই ওকে মার খাওয়ালি কেন? ও তোর সাথে প্রেম করবে কেন? ও আমার সাথে প্রেম করেছে, তাতে তোর কি? আমি তোর কে শুনি? তুই আমার এই হার্ট, যাকে ছাড়া আমি চলতে পারি না, আর কখনো পারবও না। তুই কি আমাকে বুঝিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুই তোর বুকে থুক্কু, আমার বুকে হাত দিয়ে দেখ আমার হার্ট কি বলে। ওর হাতটা আমার বুকে নিয়ে বললাম। কিছু সময় চুপ থেকে ও বলল, ঢং করতে এসেছে। যদি ভালোবাসতি তাহলে এতদিন ভালোবাসি কথাটা ঠিকই বলে দিতিস। কিন্তু এখন তো বললাম। তো আমি কি করব? তোকে কিছুই করতে হবে না, আমি চলে যাব তোর জীবন থেকে। তাহলে আমার কি হবে? তুই তো আমাকে ভালোই বাসিস না। কে বলেছে আমি তোকে ভালোবাসি না? তোর স্বভাব আচরণ দেখেই আমি বুঝেছি। আরে পাগল, সেটা তো তোকে শুধু পরীক্ষা করার জন্য ছিল। মানে? মানে আমিও তোকে ভালোবাসি রে পাগল। কিন্তু অভ্র? আরে ও তো শুধু আমার বন্ধু ছিল, আর কিছু না। সত্যি? সত্যি। তাহলে চল আমরা দুজনে বিয়ে করে নিই। বিয়ের কথা বলতেই আয়েশা লজ্জায় মাথা নিচু করে নিল। ওর লজ্জা মাখা মুখখানা দেখতে অপরূপ সুন্দর লাগছে। আয়েশা লজ্জা মাখা মুখ দেখতে যখন আমি ব্যস্ত, ঠিক সেই সময় ওপর থেকে জল পড়ল। মনে হচ্ছে আমি টাইটানিক জাহাজ থেকে ডুবে যাচ্ছি। কিন্তু আমি তো আয়েশার সাথে কথা বলছিলাম। লাফ দিয়ে উঠতেই দেখলাম বৌদি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। তোর ঘুম ভাঙলো আপনার? বৌদি, তুমি একটু দেরিতে ঘুমটা ভাঙাতে পারলে না? সবেমাত্র আয়েশা আমার ভালোবাসা গ্রহণ করেছে, আর তুমি সব নষ্ট করে দিলে। এত স্বপ্ন দেখতে হবে না, ঘড়ির দিকে খেয়াল আছে কটা বাজে দেখো? পরে তো সারাদিন আমার মাথা কাঁপে। কেন তোমায় ডেকে দিইনি বলে? ঘড়ির দিকে তাকাতেই দেখি 9টা বাজে। ওরে বাবারে, আমার এত ঘুম কোথা থেকে আসে? কি হলো? আমার কি জল দেওয়া বুঝি ভুল হয়েছে? না, একদমই না। ভুল হয়ে থাকলে বলো, কাল থেকে আর ডাকবো না। কেন ডাকবে না? মনে রেখো, তোমাদের বিয়ে কিন্তু আমিই করিয়ে দিয়েছি। সেটা তো জানি। সব সময় একই কথা শুনে শুনে কান ছালাপালা ধরে গেল। যাও, এসব বাদ দিয়ে এখন ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে চলে এলাম। আর মাকে জিজ্ঞাসা করলাম, মা, দাদা অফিসে চলে গেছে নাকি? কেন? না, এমনি। আর বাবা বাড়ি কবে আসবে? পরশু আসবে। আচ্ছা ঠিক আছে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারলেন না, হয়তো ভাবছেন কোথা থেকে কি হয়ে গেল, তাই তো? আসলে প্রথম থেকে এতক্ষণ যা যা বলেছি তা সবটাই আমি স্বপ্ন দেখছিলাম, তাই কি কি বলেছি ঠিক মনে নেই। কিন্তু দাদা আর বৌদির বিয়ের কথা একদম ঠিকই বলেছি। আর হ্যাঁ, আয়েশাও কিন্তু আমাদের কলেজেই পড়ে। যাই হোক, তারপর খেয়ে নিয়ে বাইক নিয়ে কলেজে চলে এলাম। অবশ্য সচরাচর বাইক নিয়ে কলেজে আসা হয় না, বেশিরভাগ সময়ই রিক্সা করেই কলেজে আসি। কারণ আয়েশার নাকি বাইকওয়ালা ছেলেদের একদমই পছন্দ হয় না। কেন হয় না সেটা জানি না, কিন্তু আজ দেরি হওয়ায় বাইক নিয়েই এলাম। তারপর বাইকটা রেখে ক্যাম্পাসে ঢুকতেই দেখলাম সব হারামিগুলো এক জায়গায় গোল হয়ে বসে আছে। আর কাছে যেতেই জয় বলল, কিরে, আজ এত দেরি হলো যে? কিছু না, এমনি। ভাই, বৌদি কিন্তু আজ প্রচুর রেগে আছে। কেন? সেটা আমরা কি করে বলবো? তুই নিজে গিয়ে জিজ্ঞাসা করি না। কিন্তু ও কোথায়? ওই যে মেয়েদের গ্রুপে আছে। ঠিক আছে, তোরা থাক, আমি আসছি।
তারপর আমি মেয়েদের গ্রুপের কাছে যেতেই সীমা মানে আয়েশার বান্ধবী বলল, দাদা ভাই, তুমি এখানে? এমনি দেখতে আসলাম। ও আচ্ছা, তা দেখা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আসতে পারো। আরে একটু কথা তো বলতে দাও। তারপর আমি আয়েশার কাছে গিয়ে বললাম, আর ওকে বললাম, শুনলাম আজ নাকি অনেক রেগে আছো। কেন রেগে আছো? কি হলো? আমি ওর কাঁধে হাত দিয়ে বললাম। ভালো লাগছে না। কেউ কিছু বলেছে? না। তাহলে? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি চুপ করে আছো কেন? জোরে কথা বলায় আয়েশ একটু ভয় পেয়ে যায়। তোকে বলবো কেন? আর তুই যা এখান থেকে। যাব না। ঠিক আছে, দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। তারপর আয়েশা ব্যাগ থেকে ফোনটা বের করে কাকে যেন কল দিতে লাগলো। হ্যালো বাবা, তোমার বোনের গুণধর ছেলে কিন্তু আবারও আমাকে বিরক্তি করছে। গতকালের মতো আজকেও কিন্তু আমি ওকে থাপ্পড় মারবো বলে দিলাম। আয়েশা কথা বলছে, হঠাৎ করেই কালকের ঘটনা মনে পড়তেই দিলাম এক দৌড়। পেতনিটা গতকাল যেভাবে দুটো থাপ্পড় দিয়েছিল, এখনও গালটা চিনচিনে ব্যথা করছে। আমি দৌড়ে বন্ধুদের কাছে এলাম। কিরে শালা, কুত্তার মতো দৌড়াচ্ছিস কেন? আরে পাগলা, যখন কেউ জানতে পারে সে নিশ্চিত মার খাবে, ঠিক তখন তার করণীয় কী রে? কি আবার পালানো? আমিও ঠিক সেটাই করছি। ও আচ্ছা, বুঝলাম। এখন চল ক্লাসে যাই। যথারীতি 3টে ক্লাস শেষ করে আমি একাই বাইরে চলে এলাম, কারণ আয়েশার এখন ক্লাস নাই। আর ভিতরের ক্লাসের চাইতে বাইরের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। বাইরে আসতেই দেখলাম আয়েশা মনমরা হয়ে একা বসে আছে, তাই আমি তার কাছে গেলাম আর বললাম, শুনেছি মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে হয়, তাহলে মন ভালো হয়ে যায়। আর তা না করলে মন কেন খারাপ সেটা কাছের একজনকে বলতে হয়। তুই কি আমার কাছের মানুষ যে তোকে বলতে হবে? তো আমি দূরের কবে হলাম? ভাই, আমি তোর পায়ে ধরি, তুই প্লিজ যা। না, আমি যাব না। তাহলে আমি নিজেই চলে যাচ্ছি। এই শোন না, আই লাভ ইউ মামাতো বোন। কি? এটা নিয়মিত, যখনই ভালোবাসি কথাটা বলি তখনই গালে দুটো করে পড়ে। তবে প্রতিদিনের মতো আজ তেমন জোরে মারল না, হয়তো সত্যি ওর মন খারাপ। আমি গালে হাত দিয়ে বসে আছি, এমন সময় হারামিগুলো এসে হাজির হলো। কি হলো, খেয়েছিস? কয়টা খেলি? প্রতিদিন জটা করে দেয়, আজও তাই দিল। ও আচ্ছা। তারপর আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম, কারণ এখন আমাদের ক্লাস নেই। হঠাৎ চোখ পড়ল সীমার দিকে। সীমা আয়েশার বেস্ট ফ্রেন্ড, তাই আমি ওকে ডাকলাম, ওই সীমা, এদিকে আয়। কি হয়েছে তাড়াতাড়ি বলো। কেন এত তাড়া কিসের রে? দেখো, তোকে দেখার প্রতি ইন্টারেস্ট নাই। দূর, তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে। আরে কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। কেন? আয়েশা বাড়ি চলে গেছে, তাহলে আমি এখানে থেকে কি ঘোড়ার ডিম পারবো? ও চলে গেল কেন? ওর মা ওকে বকা দিয়েছে তাই। এখন কি ও বাড়ি গেছে? না, ওর আন্টির বাড়ি গেছে। ছোট আন্টির বাড়ি? হুম ঠিক আছে বোন, সাবধানে বাড়ি যাস। হুম তারপর বাকি ক্লাসগুলো করে আমিও বাড়ি চলে এলাম, আর বিকেলবেলা বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম। পরের দিন কলেজে গিয়ে আয়েশাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মেয়েটার যে রাগ অভিমান, মনে হচ্ছে ও আন্টির বাড়ি থেকে এখনো আসেনি। তাই আমি আয়েশাকে ফোন দিলাম। কয়েকবার রিং হলো, কিন্তু ও ফোন ধরল না। তাই আমি অবশেষে মামাকে কল দিলাম। হ্যালো মামা। বলো ভাগনা, তা আজ হঠাৎ কি মনে করে ফোন করলে? আয়েশাকে মামি কি বলেছে? সেটা আমি আয়শাকে এবং ওর মাকেও বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিছু বলেনি। তা তুমি এখন কোথায় মামা? এই তো বাড়িতেই আছি। আচ্ছা, মামিকে একবার ফোনটা দাও তো। হ্যাঁ বাবা, বল। মামি, তুমি কি আমাকে ভালোবাসো? সেটা বুঝি তুই জানিস না, আর কি হয়েছে সেটা কিন্তু আমি তোকে বলতে পারবো না, তাই তুই কিছু জানতে চাইবি না। আমি সেটা জানতে চাইনি। তুমি এখন আয়েশাকে সরি বলে বাড়ি নিয়ে এসো। প্রতিবার কি শুধু আমাকেই সরি বলতে হবে? যদি আমাকে তোমার ছেলে মনে করো, তাহলে তোমাকে তাই করতে হবে। ঠিক আছে, তবে এটাই কিন্তু শেষ বলে রাখলাম। আমার কিউট মামি।
তারপর কল কেটে দিয়ে ভাবতে লাগলাম, কি এমন হয়েছে যেটা আমাদের কাউকে বলতে চাইছে না তারা? কি এমন কথা থাকতে পারে? দূর, আজ ক্লাসই করব না। তারপর ক্লাস না করেই বাড়ি চলে এলাম। আর বাড়ি আসতেই বৌদি বলল, কি হলো, চলে আসলে যে? এমনি ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আরে না না। আচ্ছা, মা কোথায়? রুমে আছে। আচ্ছা, তাহলে চলো ডার্লিং, আমাদের কিউটিকে একটু রাগিয়ে আসি। চলো। আমরা মায়ের কাছে এলাম আর গিয়ে বললাম, হাই কিউটি। তোরা এখানে কি মনে করে? কেন, আমরা বুঝে আসতে পারি না? আমি কি সেটা বলেছি নাকি? তারপর মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। আর বিকেলবেলা ঘুম ভাঙলেও বাড়ির বাইরে আর যাওয়া হয়নি। রাতে আয়েশাকে কল দিতেই ও রিসিভ করলো। কি করছো জানু? প্রেম করছি। আমার সাথে বুঝি? আমাকে কি পাগলা কুত্তাতে কামড়িয়েছে যে তোর সাথে প্রেম করব? ওই হারামি, এত ভাবনিস কেন রে? আমার ইচ্ছা, আমি নিতেই পারি। তাতে তোর বাপের কি রে শয়তান? আমার বাপের না হলেও আমার মামার তো বটে। দেখ, আমাকে কিন্তু রাগাবি না বলে দিলাম। রাগাবো না, যদি একটা কাজ করিস। কি কাজ বল? আমাকে ফেসবুক থেকে আনব্লক কর। করব না। কি করবি তুই? বিরক্তি করব আর রাগাবো। দেখ আবির, তুই আমার পিসির ছেলে, সম্পর্কে তুই আমার ভাই হোস। কিন্তু আমি তো তোকে ভালোবাসি। যা শালা, হারামিটা ফোন কেটে দিল। মনে হচ্ছে ওর বাড়ি গিয়ে আয়েশার ফোনটা ভেঙে ফেলি। যাই হোক, এখন আর ফোন দেব না, আর দিলেও কোনো লাভ হবে না, কারণ এতক্ষণে নিশ্চয়ই নাম্বারটা ব্লক করে দিয়েছে। তাই আর বসে না থেকে আমি মায়ের রুমে গেলাম। ওহো, আপনাদের তো বলাই হয়নি, বাবা বিদেশ থেকে চলে এসছে। যাই গিয়ে দেখি মা কি করছে। আমি গিয়ে বললাম, কি করছো? তোদের কথাই বলছিলাম। বৌদি, তুমি এখানে কেন? কেন, মা বাবা কি শুধু তোমার একার নাকি? আমার বুঝি কেউ না? না, এটা শুধু আমার আর দাদার বাবা মা। তবে রে শয়তান। আমি দৌড়ে বাবা মায়ের কাছে গেলাম আর মা বলল, বৌমা, তুমিও কি ওর সাথে ছেলে মানুষই করবে নাকি? থ্যাংক ইউ মা। তা বাবা, আয়েশার কি খবর? কি আবার হবে, সেই আগের মতোই থাপ্পড় খাচ্ছি। লজ্জা লাগে না তোমার? মেয়েদের থাপ্পড় খাও? ছি ছি ছি। মেয়েদের না, শুধু আয়েশার হাতে। ভাবছি ওদের বিয়েটা দিয়ে দিই। না গো, এখনই ওদের বিয়ে দিতে হবে না। কিন্তু কেন? আগে ওকে আয়েশার মন জয় করতে দাও, তারপর। কিন্তু কোনো কিন্তু না, আমার দৃঢ় বিশ্বাস আবির ঠিক পারবে। কিরে বাবা, পারবি না? পারবো, আমাকে পারতেই হবে। তারপর সবার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন। ওই ওঠো তাড়াতাড়ি। উঠছি, তুমি যাও। আগে ওঠো, তারপর যাচ্ছি। এই নাও, উঠেছি। গুড বয়। এখন ফ্রেশ হয়ে এসো। তারপর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। আচ্ছা, তোর পড়াশোনা কেমন চলছে? কেমন আবার, ভাঙা রিক্সার মতো। তোর লজ্জা লাগে না এভাবে দাঁত কালাতে? না, একদম না। তারপর সবার সাথে সকালের খাবার খেয়ে কলেজে চলে গেলাম। কলেজে এসেই দেখলাম আয়েশা আসছে। যাক, মামি তাহলে আমার কথা রেখেছে। না, এখন ওর কাছে যাব না, আগে গিয়ে বন্ধুদের সাথে কথা বলি। কি রে, কি করছিস সব? আমাদেরটা পরে বলছি, আগে তোর খবরটা বল। আমার খবর তো বিন্দাস। দোস্ত, ওই দেখ আয়শা আসছে। দেখেছি। যা তাহলে গিয়ে কথা বলে আয়। যাচ্ছি। তারপর আমি মেয়েদের কাছে গেলাম আর সীমা বলল, তুমি এখানে? ওই, আমি তোর বড় না, আমাকে আপনি করে বলবি, বুঝেছিস? কোথাকার বড় মানুষ এলো রে? এখন সর, আমাকে আমার জানুর সাথে কথা বলতে দে। তারপর সবাই সরে বসলো আর আমি আয়েশাকে বললাম, এখনও রেগে আছো? থাকলেও তাতে তোর কি রে? আমারই তো সব। ওই কুত্তা, মার খাবি কিন্তু। মারো তাহলে। আমি গালটা এগিয়ে দিয়ে বললাম আর আয়েশা বলল, না রে, এখন আর মারবো না। কেন গো, ভালোবেসে ফেলেছো নাকি জানু? তুই চুপ করবি? আমার ভালোবাসা তুমি কবে গ্রহণ করবে জানু? এই জীবনে তো সেটা আর হবে না। তাহলে আমাদের বিয়ে হবে কি করে?
দেখ ভাই, তুই আমার ভাই হোস, আর আমি তোকে অন্য কোনো চোখে কখনো দেখিনি। এখন তুই বল আমি তোর কি করব। কি আবার করবে? আমার ভালোবাসা গ্রহণ করবে। তোর লজ্জা লাগে না বোনের সাথে এমন করতে? বোন না, মামাতো বোন। কুত্তা, থাক তুই। ওই তোরা সবাই ক্লাসে চল। তারপর ওরা সবাই ক্লাসে চলে গেল, তাই আমিও আর বাইরে না থেকে বন্ধুদের সাথে ক্লাসে গেলাম। প্রতিদিনের মতো আজ আর থার্ড পিরিয়ডে বের হলাম না, কারণ আজ ক্লাসে কিছু ইম্পর্টেন্ট টিপস দেবে। আজ ক্লাসে একটা নতুন এলিয়েনকে দেখছি, তা যা হঠাৎ এই ক্লাসে কি মনে করে? টিপসগুলো নেওয়ার জন্য ম্যাডাম। তোকে তো পরীক্ষায় ফেল করানো উচিত। কেন ম্যাডাম? আমার মতো একটা কিউট ছেলেকে ফেল করাতে আপনার হাত কাঁপবে না? তুই কিউট ঠিক আছে, বাট অনেক খারামি। তাতে কি হয়েছে? আপনারই তো ছাত্র। আচ্ছা এখন চুপ থাক, ক্লাস নিতে দে, আর ক্লাস শেষে আমার সাথে দেখা করবি। ঠিক আছে ম্যাম। অতঃপর ক্লাস শেষ করে ম্যামের কাছে দেখা করতে গিয়ে ম্যামকে বললাম, আন্টি বলো। আসলে ম্যাডাম আর মা সেই ছোটোবেলাকার বান্ধবী, তাই আর কি। তোর মা কেমন আছে রে? ভালো আছে। তা আমাদের বাড়ি এসো একদিন। সেটা তোকে বলতে হবে না, সময় হলে আমি ঠিক যাব। আচ্ছা তাহলে এখন আমি যাই। কোথায় যাবি? আমার বন্ধুদের বৌদির কাছে। মানে? তোমার বয়স হয়েছে তো, তাই তুমি ঠিক বুঝবে না। ফাজিল কোথাকার। তারপর ম্যাডামের সাথে কথা বলে চলে এলাম আয়েশার কাছে আর বললাম, কি করছো? ম্যাডামের সাথে কি এত কথা বললি রে? মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলো। ও আচ্ছা, একটা কথা ছিল। কি কথা? আই লাভ ইউ। হয়েছে? আজকে একটু জোর হয়ে গেল না? যদি আবার এসব বাজে কথা বলিস তাহলে আরো জোরে মারবো। চোরকে বলছে আর কখনো চুরি করিস না। মানে ঠিক বুঝলাম না। তোকে আর বুঝতে হবে না, আর মা তোকে আমাদের বাড়ি যেতে বলেছে। বলে দিস আমি যেতে পারবো না। কেন যাবি না? তোকে কেন বলবো? এখনো যাবি না? কুত্তা, তুই আমাকে মারলি কেন? না গেলে আবার মারবো। তোর বাপের বাড়ি গিয়ে আমি কি করব? পিসির দরকার হলে আমাদের বাড়িতে আসতে বল। তুই যাবি কিনা সেটা বল। না যাবো না। আমি ওর চুল ধরে বললাম, ভালোই ভালোই বলছি, চল। ছাড় বলছি, ব্যথা লাগছে কিন্তু। আগে রাজি হ, তারপর ছাড়বো। আচ্ছা আমি রাজি, এবার ছাড় কুত্তা। আমার সোনা জানু। শালা হারামি, আমার ব্যথা লাগে না বুঝি? তুই তো প্রতিদিনই আমাকে মারিস, তাতে আমার ব্যথা লাগে না বুঝি? তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে, আর এখন তুই চলে যা, আমি পরে যাব। পরে কেন? সীমার সাথে আমার একটু কাজ আছে। আচ্ছা তাহলে আমি অপেক্ষা করছি তোর জন্য। সেটা তোর ইচ্ছে। আমি ক্লাস শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় আয়েশা এলো। বাট ওর তো সীমার সাথে কাজ ছিল, সেটা কি হলো? যাই হোক, পেতনিটা আমার কাছে এসে বলল, ওই কুত্তা চল। এই তুই কখনো ভালো করে কথা বলতে পারিস না? না আমি পারি না। তারপর কথা বলতে বলতে আমরা দুজন একটা রিকশায় উঠলাম, আর আয়েশাকে বললাম, আয়েশা একটা কথা ছিল। রাস্তার মাঝে কি আবার মার খেতে চাস নাকি? না গো জানু, ওটা না, অন্য একটা কথা। বল। তুই যে বললি সীমার সাথে তোর কাজ আছে, বাট এত তাড়াতাড়ি চলে আসলি যে? সীমা ওই কানা ব্যাটার সাথে প্রেম করে, তাই ওরা ঘুরতে যাবে। কোন কানা? অভ্র। কিন্তু জানু, তুমি রাগ করছো কেন? আরে তুই তো জানিস আমি এসব ভালোবাসা পছন্দ করি না, করলে একদম বিয়ে করতে হবে। আর ওই শালা কানা বলে কি না আমাকেও নাকি ওদের সাথে যেতে হবে। ওর কপাল ভালো ও সীমার বয়ফ্রেন্ড, না হলে ওকেও তোর মতো আচ্ছা করে দিতাম। প্রেম করেও তো বিয়ে করা যায়, তাই না? না করা যায় না। কেন করা যায় না? যদি প্রেম করার পরেও বিয়ে না হয় তখন? আর যদি হয় তাহলে? হবেই এমন কি গ্যারান্টি আছে? এসব ফালতু প্যাচাল বন্ধ কর। একটা কথা বলি? বলে ফেল। আমি তোকে বিয়ে করতে চাই। কুত্তা, একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেব, আর কখনো এমন কথা বলিস? এই মামা, লেকের পার যাবে তো? হ্যাঁ মামা যাব। তাহলে চলো। লেকের পাড়ে যাওয়ার কি আছে? এমনি একটু কাজ আছে। তো
তুই যা, আমি গিয়ে কি করব? ওই, তুই কি কখনো আমাকে তুমি করে বলবি না? বলতে পারি, যদি তুই আমাকে হাসি খুশি রাখিস তবে, বাট তোর ওইসব ভালোবাসার কথা বলবি না। ওকে, চেষ্টা করব। আচ্ছা, এসে গেছি, নাম এখন। তারপর রিক্সা চালককে ভাড়া দিয়ে সামনে এগোতে লাগলাম, আর পুরো বিকেল ঘোরাঘুরি করলাম দুজনে। এর মাঝেই আয়েশা হাজারটা প্রশ্ন করেছে, কিন্তু আমি তার একটারও সত্যি উত্তর দিই নাই। তারপর ঘোরাঘুরি করতে করতেই প্রায় সন্ধে হয়ে আসলো। ভাবছি এখন কি করা যায়। যেটার জন্য এখানে আসা সেটা হয়েছে নাকি জানি না, দেখি একবার কল করে। ওই, তোদের হয়েছে? হয়ে গেছে, তোরা কোথায়? ঠিক আছে, আমরা আসছি, বাই। তারপর আমি কল কেটে দিলাম, আর আয়েশা বলল, কি হবে রে? তোকে যে বললাম না একটা কাজ আছে, সেই কাজটা। ও, তা সেটা কি হয়ে গেছে? তাহলে চল। কিন্তু এখনো যে একটা কাজ করতে হবে। আবার কি কাজ? তোকে এক জায়গায় যেতে হবে, তবে চোখ ঢেকে নিয়ে যাব। কেন কেন? চোখ ঢেকে কেন? প্লিজ কথাটা রাখ। না, রাখতে পারবো না। আমি তো তোর কেউ না, তাহলে কেন আমার কথা রাখবি? হলে আমার ভাই তালে। আচ্ছা, আমি রাজি। থ্যাংক ইউ জানু। এই কুত্তা, লাথি খাবি নাকি? তারপর আয়েশার চোখটা রুমাল দিয়ে বেঁধে দিলাম। কি ভাবছেন সারপ্রাইজ দেব? তাহলে একদম ঠিকই ধরেছেন, আজ আয়েশার বার্থডে। কিন্তু পাগলিটার কি মন দেখুন, নিজের বার্থডে আর সে নিজেই ভুলে গেছে। তারপর রুমাল দিয়ে চোখটা বেঁধে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। তারপর এক জায়গায় গিয়ে বললাম, আয়েশা এবার থাম। হয়েছে? এবার চোখটা খুলি। দাঁড়া, আমি খুলছি। তারপর চোখ খুলে দিয়েও হাত দিয়ে ওর চোখ ধরে রাখলাম। আবার হাত দিয়ে ধরলি কেন? অপেক্ষা করো বাবু, খুলছি। ফ্রেন্ডস, লেটস স্টার্ট। তারপর আয়েশার চোখ থেকে হাত সরাতেই চারপাশ থেকে লাইট আর বার্থডে বেলুন আকাশে উড়িয়ে দিল। এখানে আমার আর আয়েশার সব বন্ধুরা আছে, এমনকি সীমার অভ্রও আছে। আমি সবাইকে আগে থেকে বলেছিলাম যেন কেউ উইশ না করে। তারপর সবাই মিলে আয়েশাকে উইশ করলো। এসব দেখে আয়েশা হঠাৎ করেই কেঁদে দিল। আরে আরে, কাঁদছো কেন সোনা? আবির, আমি কখনো ভাবতেই পারিনি সবাই আমাকে এভাবে উইশ করবে। ধুর পাগলি, তাই বলে কান্না করতে হবে? কথা বলতে বলতে আমি ওর চোখের জল মুছে দিলাম। তারপর সবাই মিলে ছোট্ট একটা কেক কাটলাম। এবার হা কর। আমি হাঁ করলাম, আর আয়েশা বলল, তুই না, সীমা, হা কর। বলার সাথে সাথেই সবাই হেসে দিল, শুধু আমি ছাড়া। কেমন যেন ইতস্তত লাগছিল, সাথে অপমান বোধটাও। তাই আমি আয়েশার কাছ থেকে একটু পিছনে চলে আসলাম। একে একে আয়েশা সব ফ্রেন্ডকেই কেক খাওয়ালো, শুধু অভ্রকে ছাড়া। ঠিক করেছে, ওই শালাকেও আমার মতো উপোস করিয়ে রেখেছে। যা, তোকে তো কেক খাওয়াতেই ভুলে গেছি। থাক, আর লাগবে না। এই নে, এটুকু খা। বলছি তো লাগবে না। দেখলি সীমা, তোর জন্য ও রাগ করেছে। যা বাবা, আমি আবার কি করলাম? তোকে প্রথমে খাওয়ানোর জন্যই তো ও এখন খাচ্ছে না। আবির দাদা, একটু খাও প্লিজ। হ্যাঁ আবির, একটু খা। হই, তোরা সবাই বাড়ি চলে যা, আমি কথা ঘোরানোর জন্য বললাম। আচ্ছা, তাহলে আমরাও যাই। না, তোরা আগে আয়েশার সব বান্ধবীদেরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপর যাস। কিন্তু আমরা তো 3 জন, তাহলে ওদের 4 জনকে কিভাবে পৌঁছে দিব? 4 জন না, 3 জন। সীমাকে অভ্র নিয়ে যাবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমি এই রাতের বেলা এখন কি করব? তুই তো আমাদের বাড়ি যাবি, সেটা কি ভুলে গেছিস? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর ওই 2 আশিক, তোরা সাবধানে যাস। আমি অভ্র আর সীমাকে কথাটা বললাম। তারপর ওরা সবাই চলে গেল, আর আমি ড্রাইভারকে কল করে গাড়ি আনতে বলেছিলাম। তাই ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে। আর গাড়ির কাছে আসতেই আয়েশা বলল, গাড়িটা কার?
তোমার শ্বশুর মশাইয়ের। গাড়ি আনলো কে? আমি আনতে বলেছিলাম। কিন্তু আমি তো গাড়িতে যাব না। কেন? আমার এসব বিলাসবহুল জীবন ভালো লাগে না, তাই। দেখ, এখন তো রিকশায় যেতে পারবো না। চল না যাই। গাড়িতে ওঠ। আয়েশা আর কোনো কথা না বলে গাড়িতে উঠলো। আর আমি বললাম, কি হলো জানু, মুখটাকে ওইভাবে ঘুরিয়ে আছো কেন? তুমি কে যে তোমাকে বলবো? কি বললে? আর একবার বলো। আমি আবার কি বললাম? তুমি আমাকে কি বলে কথাটা বললে? তুমি করে বললাম, তাতে কি হয়েছে? থ্যাংক ইউ বাবু। আমি ওর গাল টেনে কথাটা বললাম। ওই কুত্তা, তুই কি কখনো ভালো হবি না? বাড়ি আসার সাথে সাথেই বাড়ির সব লাইট বন্ধ হয়ে গেল। কি রে, কি হলো? মনে হয় লোডশেডিং চলছে। তাই বলে এখনই যেতে হবে? জেনারেটর লাগালেই হবে। ভেতরে চল। তারপর আয়েশাকে সাথে করে বাড়ির ভিতরে আনতেই দুম করে লাইট জ্বলে উঠল। আর চারপাশ থেকে বলতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার আয়েশা, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, আমি সত্যি অনেক অবাক হচ্ছি। সবাই আমাকে কত ভালোবাসো। কেন রে, আমরা কি তোকে ভালোবাসি না? সবাই আমাকে অনেক ভালোবাসে, শুধু এই মহিলাটা ছাড়া। আয়েশা মামিকে উদ্দেশ্য করে কথাটা বলল। আমি আবার কি করলাম? তুমি আমাকে সেদিন থাপ্পড় মারলে কেন? বেয়াদবি দেখলে আবার মারবো। দেখলে পিসি কি বলছে? আর এসব বাদ দে, এখন চল কেক কাটি। ওকে চলো। তারপর সবাই মিলে কেক কাটতে লাগলো। আসলে এই প্ল্যানটাও আমারই ছিল, আয়েশাকে দুইবার সারপ্রাইজ করব। তাই আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম, কারণ আবার যদি আগের বারের মতো অপমান করে। তারপর রুমে এসে ড্রেস খুলতে লাগলাম, তারপর ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম আয়েশা বসে আছে, আর সাথে এক টুকরো কেক হাতে। এত সময় লাগে ফ্রেশ হতে? তুমি আমার রুমে আসলে কেন? কেক খাওয়াতে এলাম। খাবো না, এখন তুমি যাও, আমি ড্রেস পরবো। এটুকু খেলে কি হবে? বলছি না খাবো না। এত রাগ করো কেন? বোন হয়ে ভাইকে খাওয়াতে পারি না বুঝি? আমার কোনো বোন নেই, আর তুই আমার কোন কালের বোন লাগিস? বের হ হারামি। আগে খা, তারপর যাচ্ছি। জানিস, কাউকে খাওয়াইনি, প্রথম তোর জন্যই নিয়ে এসেছি। এখন হা কর তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি যাব না। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি একটু কেক খেলাম। সবটুকুই খেয়ে নিলে, আমাকে খাওয়াবে না? ওয়েট। তারপর আয়েশাকে আর কিছু বলতে না দিয়ে আমার দুই হাত দিয়ে ওর গালটা ধরে ওর ঠোঁট জোড়াকে আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। প্রায় 5 মিনিট লম্বা কিস করার পর আয়েশাকে ছেড়ে দিতেই, ওই কুত্তা, তুই কিস করলি কেন? সেটা আমার ইচ্ছা। আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি পেয়েছিস নাকি? না, বাবার না, তবে আমার মামার সম্পত্তি তো বটে। তোর লজ্জা লাগলো না আমার সাথে এমনটা করতে? ও আমার মামা তো বোন, আর কিছুদিন পর তোর সাথেই আমার বিয়ে হবে। আর এখানে লজ্জা পাওয়ার কি আছে শুনি? লুচ্চা বদমাইশি তোর। যাই বলিস, তোর ঠোঁটে কিস করে কিন্তু আমার মনটা অনেক ফুরফুরে হয়ে গেল। দাঁড়া তুই, আমি এখনই গিয়ে পিসিকে সব বলে দিচ্ছি, তারপর দেখ তোর কি অবস্থা করি। অপেক্ষা কর, আমিও আসছি। আয়েশার কিছু না বলে রাগী চেহারা নিয়ে চলে গেল, আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এলাম। আর নিচে আসতেই আয়েশা শুরু করলো ওর ন্যাকামো। মা, বাবা, চলো আমরা আমাদের বাড়ি যাব। সে কি রে, বাড়ি যাবি কেন? সেটা তোমার গুণধর ছেলেকেই জিজ্ঞেস করো। কি হয়েছে রে আবির? আসলে মা, আয়েশা তখন কেক নিয়ে আমার রুমে গিয়ে আমাকে জোর করে খাওয়াতে চেয়েছিল, কিন্তু সেটা আমি ফিরিয়ে দেওয়ার কারণে আয়েশা আমাকে জোর করে কিস করে, তাই আমি ওকে একটা থাপ্পড় মেরেছি। ওই লুচ্চা, আমি তোকে করছি নাকি? কলারটা ছাড়ো জানু। মা, আমি এখনই বাড়ি যাব, চলো। আজ কারোর কোথাও যাওয়া হচ্ছে না। কেন? পরশু বাড়িতে একটা পার্টি আছে, তাই পরশু অবধি সবাই এখানেই থাকবে। বাবা, তুমি তো একটু বোঝার চেষ্টা করো। তোর পিসিমশাই যেটা বলছে সেটাই শোন। আয়েশা এতক্ষণে বুঝে ফেলেছে কাউকে বলেও আর কোনো লাভ নেই,
তাই রাগে কটমট করতে করতে ও রুমে চলে গেল। আর আমার দিকেও একবার তাকিয়েছিল। ওর চোখ পুরো লাল হয়ে গিয়েছিল, তাই ভয়ে আর কিছু বলিনি। যাক, মেয়েটা তাহলে এখানেই থাকবে শেষ পর্যন্ত। ওই কি হয়েছে? আমি বৌদির কানের কাছে গিয়ে বললাম, যেটা বলেছিলাম তার ঠিক উল্টোটা ঘটেছে। ফাজিল কোথাকার। তারপর সবাই মিলে রাতের খাবার খেতে লাগলাম। আর অনেকবার ডাকার পর আয়েশা খেতে এলো, কিন্তু এখন যদি কিছু বলি তাহলে শিওর ও খাওয়া ছেড়ে চলে যাবে, তাই আর কিছু বললাম না। খাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ গেম খেলে শুয়ে পড়লাম। হঠাৎ রাত 1টার দিকে ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম ভাব নিয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? শালা, তোকে কতবার কল দিয়েছি, ধরিসনি, আর এখন আবার বলছিস আমি কে? আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম জয়, তাই বললাম, হ্যাঁ জয় বল। শুন ভাই, আজ তো আমরা অন্ধকারে খেলা খেলে দিয়েছি। ক্রিকেট নাকি ফুটবল? আরে বেটা, আয়েশার বান্ধবীদের সাথে। কথাটা শুনে আমি লাফ দিয়ে উঠলাম। ভাই, তোরা ওদের কিছু করিস নাই তো? আয়েশা যদি জানে ওদের সাথে খারাপ কিছু করেছিস, তাহলে ও আমাকে জীবনেও বিয়ে তো দূরের কথা, প্রেমটাও করবে না। আরে শালা, পুরো কথাটা তো শুনবি। বল। আমি, রাহুল আর রাফি মিলে ওদের পটিয়ে ফেলেছি। একবার বলেতে ওরা রাজি হয়ে গেছে। কিভাবে করলি এসব? তোদের থেকে চলে এসে আমরা যার যার মতো করে রিক্সা ভাড়া করি। তারপর যাওয়ার সময় কথা বলতে বলতে এক পর্যায়ে আমি রিয়াকে প্রপোজ করি, আর সাথে সাথে ও রাজি হয়ে যায়। কিন্তু ওদেরগুলো হলো কিভাবে? তারপর আমি রাহুল আর রাফিকেও একই কাজ করতে বলি, আর ওরাও নাকি একই কাজ করেছে, আর সাথে প্রিয়া আর তানহা রাজি হয়ে যায়। তাই তো তোকে কল দিলাম। প্রিয়া কার আর তানহাই বা কার? প্রিয়া রাফির আর তানহা রাহুলের। আচ্ছা আচ্ছা, আমরা ভালো করেছি না বল? খুব ভালো করেছিস। ভাই, কাল কলেজে গিয়ে তোরা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ দিস, যেন আয়েশা আমার কথায় রাজি হয়। কাল তোকে আমরা সবাই মিলে খাওয়াবো। এখন রাখছি, বাই। বাই। তারপর কল কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। ওরা একবার বলাতেই রাজি হয়ে গেল, আর আমার হয়েছে পোড়া কপাল। ভালোবাসার কথা বললে শুধু থাপ্পড় খেতে হয়। যাই হোক, এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুম চলে এসেছে বুঝতেই পারিনি। পরের দিন। ওই লুচ্চা, ওঠ। বৌদি, তুমি যাও, আমি একটু পর উঠছি। ওই কুত্তা, আমি তোর কোন কালের বৌদি রে? ও জানু, তুমি? ওই হারামি, তোকে বলেছি না আমাকে এসব বলবি না। এখন ওঠ, তাড়াতাড়ি ওঠ। বৌদি কোথায়? বৌদি রান্নাঘরে আছে, তাই আমাকে পাঠিয়েছে। আরে, তোকে তো আজ অনেক সুন্দর লাগছে। থাক, আর পাম দিতে হবে না। আরে না রে, আমি সত্যি বলছি। তোকে আর সত্যি বলতে হবে না, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই ডাকছে। আয়েশা আর কিছু না বলে চলে গেল। আর কিছুক্ষণ বসে থাকার পর আমি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে এলাম, দেখলাম সবাই টেবিলে বসে আছে। আরে ভাগ্নে, কি খবর? আমি আয়েশার দিকে তাকিয়ে বললাম, এই তো মামা, এখনও পিছু লেগে আছি। পিছু মানে? কার পিছু? না না, মানে মামা। কি মানে করছিস? তেমন কিছু না। আচ্ছা, ভালো। মামি, তুমি কেমন আছো? রাতে তো ভালো করে কথাই বলতে পারিনি তোমাদের সাথে। ভালো। তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে আয়েশাকে বললাম, তুমি কি কলেজে যাবে না? তোকে? কি হলো? তোমাকে জানতে হবে না। কেন যাবে না নাকি? আজ কিন্তু একটা গুড নিউজ আছে তোমার জন্য। কিসের গুড নিউজ? সেটা কলেজে গেলে তোমার বান্ধবীরাই বলবে। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো একসাথে কলেজে যাই। না, তোমার সাথে যাব না। কেন রে মা, ওর সাথে গেলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু ও অনেক লুচ্চামি করে। আবির, কি শুনছি এসব? না মা, ও এসব ডাহা মিথ্যে কথা বলছে। চুপ কর হারামি। আচ্ছা, এখন থেকে ও আর করবে না। এখন গাড়িতে করে দুজন কলেজে যা। আচ্ছা ঠিক আছে। গাড়িতে উঠে আমি আয়েশাকে বললাম, ও সোনা, একটা চুমু দাও না। থাপ্পড় চিনিস বেটা লুচ্চা? থাপ্পড় তো চিনি। আচ্ছা, তাহলে খাওয়ার শখ হয়েছে নাকি? না, একদম না। তাহলে একদম চুপচাপ থাক। চুপ থাকলে কি পাবো? তুই কি চাস বলতো? তুমি আর কখনো তুই করে বলতে পারবে না আমাকে। বলবো, 100 বার বলবো।
তাহলে আমিও তোমাকে বিরক্ত করব কিন্তু। আচ্ছা বাবা, আমি রাজি। ধন্যবাদ বউ। কি বললি? না না, মানে মামাতো বোন। আচ্ছা, এখন আর না বকে চুপচাপ গাড়ি চালাও। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কলেজে চলে আসলাম। এর ভিতরে আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। কলেজে আসার পরও বন্ধুদের দেখতে পেলাম না। শালার সব গেল কোথায়? আর এইদিকে কলেজে পৌঁছে আয়েশা বলল, আচ্ছা আমি তাহলে গেলাম। ছুটির পর তাড়াতাড়ি এসো। কেন? মামা কি বললো শোনো নাই? একসাথে বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসবো। আয়েশা যখনই চলে যেতে যাবে ঠিক তখনই জয়, রাহুল, রাফি আসলো, সাথে ওদের গার্লফ্রেন্ড মানে আয়েশার বান্ধবীগুলো। আয়েশা ওদের একসাথে দেখে রীতিমতো অবাক। আমিও হলাম, কিন্তু আমি তো আগে থেকেই সব জানতাম। 3 জোড়া রিলেশনশিপ ব্যক্তি আমাদের সামনে, সেটাও আবার হাত ধরে দাঁড়িয়ে আছে। ওই তোরা ওদের হাত ধরে আছিস কেন? বারে, বয়ফ্রেন্ডের হাত ধরবো না তো কার হাত ধরবো শুনি? বয়ফ্রেন্ড মানে কিসের বয়ফ্রেন্ড? তারপর একে একে সবাই আয়েশাকে বলল রাতে ওদের মাঝে কি হয়েছে। সবার থেকে কথাগুলো শোনার পর, মারলে কেন? সব তোর জন্য হয়েছে। তুই না, তুমি। হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে। আমার জন্য হবে কেন? গতকাল তুমি যদি ওদের সাথে তোমার বন্ধুদের না পাঠাতে তাহলে এমনটা মোটেও হতো না। ভালোই তো হয়েছে রে। তুই একদম চুপ থাক। লজ্জা লাগে না প্রেম করে সেটা সবাইকে বলতে? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর আমরা তো সবাই তোদের দুজনকে থ্যাঙ্কস জানাতে এলাম। তোদের জন্যই তো আমাদের রিলেশনটা হয়েছে। ধন্যবাদ ভাই। আয়েশা সেখানে না দাঁড়িয়ে চলে যেতে লাগলো। শালা তোদের থ্যাঙ্কসের গুষ্টি কিলাই। কথাটা শেষ করেই আমি দৌড়ে আয়েশার কাছে এসে ওর হাতটা ধরলাম আর বললাম, কি হলো, চলে আসলে কেন? আমি তোমাকে আগেই বলেছি আমার এই রিলেশন ভালো লাগে না। এখানে তো তুমি রিলেশন করছো না, ওরা করছে, ওদের করতে দাও। কিছুদিন পর এমনিতে ওদের বয়ফ্রেন্ডের জন্য ওরা আমার সাথে কথা বলবে না, তাই আমি আগে থেকে ওদের সাথে কথা বলা বন্ধ করেছি। ঠিক আছে, আমি ওদের ব্রেকআপ করাচ্ছি। কিন্তু কিভাবে? সেটা আমার ওপর ছেড়ে দাও। এখন একটা চুমু দাও না গো। থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো লুচ্চা কোথাকার। তারপর আয়েশা একাই ক্লাসে চলে গেল আর সবার সাথে কিছুক্ষণ কথা বলে আমরাও ক্লাসে চলে আসলাম আর আয়েশার বান্ধবীরাও ওদের ক্লাসে চলে গেল। তারপর সবগুলো ক্লাস করার পর বাইরে বের হয়ে গাড়ির কাছে এসে জয়, রাহুল, রাফির সাথে কথা বলতে লাগলাম। প্লিজ তোরা একটু ম্যানেজ কর, না হলে আমার এই জীবনটা রেখে কোনো লাভ হবে না। চিন্তা করিস না, একদম ভিলেনদের মতো ডায়লগ মারবো, তাই নো টেনশন নো চিন্তা। সব বন্ধুরা মিলে কথা বলছিলাম, তখনই আয়েশা আর ওর বান্ধবীরা এলো। নে এখন ব্রেকআপ কর। দেখো জয়, আমার ভুল হয়েছে তোমার সাথে রিলেশনে জড়িয়ে, তাই এখন থেকে ব্রেকআপ। কিন্তু কোনো কিন্তু না, ব্রেকআপ মানে ব্রেকআপ। তারপর একে একে 3 জনই ব্রেকআপ করে নিল। কি ভাবছেন সত্যি সত্যি ব্রেকআপ? না, একদম না, এটা আমারই প্ল্যান ছিল। শুধু আয়েশা জানে ওদের সবার মাঝে ব্রেকআপ হয়েছে। আসুন এখন বলি কি হয়েছিল। ক্লাসে যাওয়ার আগের কথা। তোরা শুধু আয়েশার সামনে এমন ব্যবহার করবি যেন আয়েশা বুঝতে না পারে তোরা এখনও একজন আরেকজনকে ভালোবাসিস। কিন্তু আমাকে যদি তোরা বন্ধু ভাবিস তাহলে কোনো প্রশ্ন করবি না। আর তোরা তো সত্যি সত্যি ব্রেকআপ করছিস না, শুধু ওকে দেখানোর জন্য। তাহলে আমাদের কি করতে হবে? আয়েশাকে গিয়ে বলবে আমরা ব্রেকআপ করবো ওদের সাথে, ব্যাস এইটুকুই। আর ব্রেকআপ কিভাবে করবে সেটা নিশ্চয়ই বলতে হবে না। ঠিক আছে, এখন তাহলে ক্লাসে যাই। যাও। এখন বুঝলেন তো এটা একটা গেম ছিল, আর এটা না করলে আয়েশার সাথে প্রেম করব কি করে? সে যাই হোক, ওদের সবাইকে বিদায় দিয়ে আয়েশাকে সাথে করে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর, গাড়ি থামাও। কিন্তু কেন? আয়েশা আমার প্রশ্নের জবাব না দিয়ে এতটাই কাছে চলে এলো যে আমি আয়েশার প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। বুঝতেই পারছিলাম না কোনটা কার নিঃশ্বাস। আয়েশার দিকে মুখটা এগিয়ে দিতেই আয়েশা চোখ বন্ধ করে ফেলল। আগে কখনো আয়েশাকে এত কাছ থেকে দেখি নাই যতটা আজ দেখছি। আয়েশার ঠোঁটটা একদম আমার ঠোঁটের কাছে এসে গেছে। মন চাইছে এখনই দুজনের ঠোঁট জোড়া এক করে দিই। যেই ভাবা সেই কাজ।
আমি আয়েশাকে কিস করব, ঠিক এমন সময় আয়েশা যেটা করলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আয়েশা একটা নোট দিয়ে আমার মুখে বাড়ি মারল। ধুর, আমি ভাবলাম গতকালের মতো আজকেও একটা মিষ্টি খাবো, কিন্তু সেটা আর হলো না। তোমার এই লুচ্চামিটা কখনো যাবে না নাকি? তুমি কাছে থাকলেই নিজের মধ্যে কেমন জানি না অন্যরকম ফিলিংস চলে আসে। তাহলে আমি নেমে যাই? কেন? তাহলে তোমার আর ফিলিংস জেগে উঠবে না। আয়েশা, তুমি কি সত্যি আমাকে বোঝো না? এত বুঝতে হবে না, গাড়ি চালাও। আমি আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। তারপর বাড়ি আসার পর আয়েশা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল। তবে আমি লক্ষ্য করলাম বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। এখনো পুরোটা হয়নি, তবে যথেষ্ট সুন্দর লাগছে। কিছুক্ষণ বাড়ির বাইরেটা দেখে আমিও গাড়িটা পার্ক করে ভিতরে এলাম। কিরে, কি খবর? ভালো। আচ্ছা, তুই আজ অফিস যাসনি? না, বাবা গেছে তাই যায়নি। কেন? বাবা তো তেমন একটা অফিসে যায় না, তাহলে আজ গেল যে? আমি অরিতাদের বাড়িতে যাব তাই। এখন কেন যাবি? নিমন্ত্রণ করতে। সেটা তো ফোন দিয়ে বলে দিলেও হয়। না রে, অরিতাও চাইছিল একবার গিয়ে দেখে আসতে। ভিডিও কল দিয়েও তো দেখা যায়। তারপরেও একবার যেতে হবে রে। তারপরেও কি? তুই এত প্রশ্ন করছিস কেন বল তো? কোথায় প্রশ্ন করলাম? ওই, তুমি চুপ করো তো, জানোই তো একটা ফাজিল। এই ফাজিলটাই তোমাদের হেল্প করেছে, সেটা ভুলে যেও না। ভাই তুই প্লিজ চুপ কর। তাহলে ক্ষমা চাও। ঠিক আছে, তোর দাদার ভুল হয়েছে, সেটার জন্য আমি ক্ষমা চাইছি। এবার হয়েছে? আমার কোথায় ভুল হয়েছে? তুমি আবার কথা বলছো। ঠিক আছে, আমি চুপ করছি। যা, বৌদির জন্য ক্ষমা করলাম। তারপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বসে বসে ফোন ঘাঁটছি। এমন সময় আমার জানুর আগমন। আমি ওকে বললাম, কিছু বলবে? কি বলো? আগামীকাল একটা জায়গায় যেতে হবে। তাহলে যেও। কিন্তু মা আর পিসি যেতে দিচ্ছে না। ঠিক আছে, আমি ওদের সাথে রাতে কথা বলবো। পাক্কা? পাক্কা। থ্যাঙ্কস। আয়েশা, একটা কথা ছিল। হ্যাঁ বলো। এখন না, কাল বলবো। আচ্ছা ঠিক আছে। আর কিছু না বলে আয়েশা চলে গেল। আর দেখতে দেখতে দিনটাও পার হয়ে গেল। সবাই এখন কাজ নিয়ে ব্যস্ত, আমিও টুকটাক কাজ করছি। এমন সময় আয়েশা এসে বলল, তুমি এখনো রেডি হওনি? কেন? আমার সাথে যে তোমার নতুন ব্রিজে যাওয়ার কথা, সেটা কি ভুলে গেছো? কিন্তু এখন গেলে তো আসতে রাত হয়ে যাবে। সেটা তো হবেই। তুমি আমাকে সকালে বলতে পারলে না? কিন্তু এখন তো বললাম। আসতে দেরি হয়ে যাবে কিন্তু। তুমি এখনো এভাবে দাঁড়িয়ে থাকলে আরো বেশি দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। আমি উত্তর না দিয়ে চলে গেলাম। 5 মিনিট পর রেডি হয়ে বের হলাম, কারণ দেরি করলে আবার আমাদের আসতে দেরি হয়ে যাবে। এত তাড়াতাড়ি হয়ে গেল? চলো। কাল রাতে মামিকে বলাই প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু যখন বললাম সাথে আমিও যাব, তখন যেতে বলে। বাইরে এসে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। নতুন ব্রিজ যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে, তাই গাড়িটাকে আরও স্পিডে চালালাম। এ কি, এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? তাহলে সময় একটু কম লাগবে। তাই বলে এত স্পিডে চালাতে হবে? আর তার আগে বলো, তুমি সেখানে কেন যাচ্ছ? আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তোমার ফ্রেন্ড এখানে থাকে? আগে তো কখনো শুনি নাই। এখন তো শুনলে। বলছি অন্যদিন গেলে হতো না? না, আজই যেতে হবে। আজ ওর শরীর একটু বেশিই খারাপ, তাই। বেশি খারাপ মানে? তুমি কখনো জানতে চেয়েছো কেন আমি বড়লোক মানুষদের সাথে কথা বলতে চাই না? তুমিও তো বলো নাই। ঠিক আছে, এখন শোনো। আমরা যার কাছে যাচ্ছি ওর নাম রীতা। রীতা আমার ছোটবেলার বন্ধু, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। তুমি জানো সীমা আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সীমা আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর আগে রীতা আমার বেস্ট ফ্রেন্ড। ওর বাবা স্কুলের টিচার, তাই অনেক আগেই বদলি হয়ে ওখানকার একটা স্কুলে পড়ায়, তাই এখন ওরা ওখানেই থাকে। কিন্তু এটার মধ্যে বড়লোকের সম্পর্ক কি? বলছি, আগে পুরোটা শোনো।
বলো। একদিন রীতা আমাকে কল দিয়ে বলল ওকে নাকি একটা ছেলে প্রপোজ করেছে। আমার কাছে জানতে চাইছিল ও কী করবে, আর ও নিজেও ছেলেটাকে পছন্দ করত, তাই ওকে আমি নিজেও সম্মতি দিই। এটুকু বলেই থেমে গেল, আর আমি বললাম, কি হলো, থেমে গেলে কেন? কারণ কারণ ওটাই আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছিল। কেন? কারণ ছেলেটা রীতাকে নয়, রীতার দেহকে ভালোবাসতো। একদিন রাতে ছেলেটা রীতাকে দেখা করার জন্য বলে, আর রীতাও রাজি হয়ে যায়। কিন্তু কে জানতো সেই রাতটাই রীতার জন্য কালো রাত হয়ে যাবে। ছেলেটা ওকে ভুলভাল বুঝিয়ে একটা হোটেলে নিয়ে যায়, আর তারপর রীতাকে জোর করে ধর্ষণ করে। কান্না করো না, তারপর কি হয়েছিল সেটা বলো। আমি ওর মাথা আমার কাঁধে এনে বললাম। রীতা তখন অনেক ভেঙে পড়েছিল। কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিল, কিন্তু আঙ্কেল আন্টির জন্য সেটা হয়নি। কিন্তু একদিন সবার চোখের আড়ালে রীতা ছাদের উপর থেকে ঝাঁপ দেয়, কিন্তু সে মরণের হাত থেকে ফিরেও আসে। তখন থেকেই আর হাঁটতে পারে না। তারপর আরও কিছুক্ষণ চুপ থেকে আয়েশা আবারও বলা শুরু করলো। জানো আবির, আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। সেদিন যদি আমি রীতাকে বারণ করতাম তাহলে হয়তো এমনটা হতো না। এই জন্যই আমি কাউকে ভালোবাসি না। তারপরে ছেলেটার কিছু হয়নি? না, ওর বাবার অনেক টাকা আছে, তাই সেই কারণে কয়েকদিন জেল খাটার পর আবারও বের হয়ে আসে। তবে আমার মনে এখনো ভয় আছে, যদি তোমার আবার কোনো ফ্রেন্ডের এমন হয়, তাই তোমার বন্ধুদের সাথে ওদের ব্রেকআপ করতে বলি। কিন্তু তাই বলে তো সব ছেলে এক নয়। সেটা জানি বলেই তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, না হলে কারোর সাথে কথা বলতাম না। কথা বলতে বলতে আয়েশা চুপ হয়ে গেল, আর ওর দিকে তাকাতেই দেখলাম ও ঘুমিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমানোর জন্য ওর গালের ওপর জল লেগে আছে, তাই আমি এক হাত দিয়ে ওর গালের ওপর জল মুছে দিলাম, আর তারপর কপালে একটা চুমু দিয়ে আবারও ড্রাইভ করতে লাগলাম। যথারীতি আমরা প্রায় এসে গেছি, কিন্তু আয়েশা এখন আমাকে আগের থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওকে ডাকতে আমার মন চাইছে না। যদি ওর ফ্রেন্ড মানে রীতার বাড়ি চিনতাম তাহলে আর ডাকতাম না, কিন্তু আমি ওদের বাড়ি চিনি না, তাই আয়েশাকে ডাকতে বাধ্য হলাম। আয়েশা, এখন ওটো, আমরা তো প্রায় এসে গেছি। আয়েশা ঘুম থেকে উঠে দেখে ও আমাকে জড়িয়ে ধরে আছে, তাই অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। আর আমি ওকে বললাম, বাড়ি কোথায় তোমার ফ্রেন্ডের? আর একটু সামনে যেতে হবে। ও আচ্ছা। আরও কিছুক্ষণ গাড়ি চালানোর পর আয়েশা আমাকে গাড়ি থামাতে বলল। এই গাড়ি থামাও। কেন? আমরা এসে গেছি। ও এখন নামো। তারপর আমি গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নামলাম। ভেতরে চলো। হ্যাঁ চলো। তারপর দরজায় গিয়ে কলিং বেল বাজাতেই একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দিল। কেমন আছো আন্টি? এই তো আছি কোনো রকম। তুই কেমন আছিস? ভালো আছি। তাই ছেলেটা কে রে? আন্টি, ও হলো আবির, আমার পিসির ছেলে। আর আবির উনি রীতার মা। নমস্কার আন্টি। হ্যাঁ বাবা, এসো, তোমরা ভেতরে এসো। আন্টি, রীতা কোথায়? শুয়ে আছে এখন। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে মা, যা। আয়েশা চলে যাওয়ার পর আন্টি আমায় বলল, তোমার বাড়িতে কে কে আছে বাবা? বাবা, মা, দাদা আর বৌদি আছে। তুমি কি করো বাবা? আমি অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি। আর তোমার বাবা? বাবা অফিসের কাজের জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন, আর তাই দাদা অফিস দেখাশোনা করে। ও আচ্ছা। আন্টি, আঙ্কেলকে দেখছি না, কোথায় গেছেন?
একটু বাইরে গেছে বাবা। আন্টির সাথে আরও কিছুক্ষণ টুকটাক কথা বলতে লাগলাম, কিন্তু ভেতর থেকে আয়েশার ডাকায় আমি ভিতরে গেলাম। আবির, এদিকে আসো। হ্যাঁ বলো। এটা হলো রীতা, আর রীতা এ হলো আবির, আমার পিসির ছেলে। হাই রীতা, হাই। কেমন আছো? যেমনটা দেখছো। আর তুমি কেমন আছো? ভালো। রীতার সাথে কথা বলতে লাগলাম দুজন, কিন্তু বাবা কল দেওয়ার জন্য আমরা রওনা দিতে বাধ্য হলাম। তারপর রীতা এবং রীতার মায়ের থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠতে যাব, তখনই কিছু একটার সাথে আয়েশার জামাটা লেগে হাতের কাজটা খানিকটা ছিঁড়ে গেল। ধুর, ছেঁড়ারও সময় পেল না। আয়েশা বিরক্ত হয়ে ছেঁড়া কাপড়টাকে টান দিতেই জামাটা আরও বেশি করে ছিঁড়ে গেল। তাই আমি ওকে বললাম, কি দরকার ছিল টান দেওয়ার? আরে আমি কি জানতাম নাকি যে আরও ছিঁড়ে যাবে? জানতে হবে না, এখন তাড়াতাড়ি গাড়িতে ওঠো, বাবা কল করেছিল। তারপর আমি আবারও ড্রাইভ করতে লাগলাম। প্রায় রাত 11টার সময় আমরা বাড়ি ফিরলাম। বাড়িতে এখনও মানুষের আনাগোনা, আর আয়েশা কিছু না বলেই ভিতরে চলে গেল। আর আমি গাড়ি পার্ক করে ভিতরে আসতেই অবাক হলাম, কারণ আয়েশা দুই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর মামি ওকে যা খুশি তাই বলে যাচ্ছে। মামি, ওকে মারছো কেন? তোকে আমি আমার নিজের ছেলে ভাবতাম, আর তুই কি না এটা করতে পারলি? আমি আবার কি করলাম? তুই কি করেছিস সেটা কি তুই জানিস না? আমি সত্যিই জানি না, কি করেছি বলবে তো? বাইরে নষ্টামি করে এসে এখন বলছিস কি হয়েছে? আয়েশার এমন চেহারা দেখে আমি কিছু বুঝি না মনে করেছিস? বাবা, আমার কথাটা একটু শোনো। আর একটাও কথা বলবি না। মা, অন্তত তুমি শোনো কথাটা। তোর লজ্জা করলো না এমনটা করতে? মা, তুমি থামো, আমি দেখছি। আবির, তুই আমার সাথে চল। কিন্তু বৌদি, বিশ্বাস করো আমি কিছুই করিনি। তারপর বৌদি আমাকে রুমে নিয়ে আসলো। বৌদি, তুমি বিশ্বাস করো আমরা সত্যি কিছুই করিনি। আরে পাগল, আমি জানি তুই কিছু করিসনি, কিন্তু এখন সবাই রেগে আছে। পরে সবাই ঠান্ডা হলে বললেই হবে। তুই এখানে থাক, আমি আয়েশাকে দেখছি। বৌদি চলে গেল, আর আমি ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। যে বাবা আজ পর্যন্ত আমাকে ধমক দেয়নি, সেই বাবা আজ আমাকে মারলো। হ্যাঁ, একবার তো কথাটা শুনতে পারতো। এসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর দাদা হাতে করে একটা ড্রেস নিয়ে রুমে আসলো। দাদা, অন্তত তুই একটু বোঝার চেষ্টা কর। এটা পরে নে তাড়াতাড়ি। কেন? কারণ আজ তোদের বিয়ে। বিয়ে মানে? কি যাতা বলছিস? বেশি কথা না বলে যেটা বললাম সেটা কর। কথাটা বলেই দাদা রুম থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর বৌদিও একই কথাই বলে গেল, সাথে বলল বাবা নাকি অনেক রেগে আছে, তাই আমি যেন জেদ না করি। তাই আর কোনো উপায় না পেয়ে কিছুক্ষণ বসে থাকার পর আমি ড্রেসটা পরে নিলাম, আর অনেকটা অপ্রস্তুতভাবেই আমাদের বিয়েটা হয়ে গেল। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, মাথাটা অনেক ঝিম ধরে আছে। কি থেকে কি হয়ে গেল? একবার শুনতে পারতো আমাদের কথা। ওদিকে আয়েশাও মুখ গোমড়া করে আছে। আবার বাবার কথাটাও ঠিক, ভুল বুঝের জন্য যথেষ্ট কারণ আছে। কারণ আয়েশা কান্না করে চোখের কাজল নষ্ট করে ফেলেছে। কিন্তু বাবা আমাকে এতটা খারাপ ভাবতে পারলো, নিজেরই অনেক খারাপ লাগছে। বাবা ওই রকম বাজে বাজে কথা আমাকে বলতে পারলো, আর মাও কিছু বলল না। মাথাটাও কাজ করছে না। মোবাইলের দিকে তাকাতেই দেখলাম 1:30 বাজে। তাই আর ছাদে না থেকে রুমে গেলাম। রুমে আসতে দেখলাম আয়েশা খাটের ওপর বসে কান্না করছে। যেখানে আমি ছেলে হয়ে আমার কান্না পাচ্ছে, আর সেখানে তো আয়েশা একটা মেয়ে, সেখানে ওর কান্না করাটাই স্বাভাবিক। আমার অনেক স্বপ্ন ছিল এই বিয়েটা নিয়ে, কিন্তু দুর্ভাগ্য সেগুলোর কিছুই হলো না। আমি আয়েশার কাছে গেলাম। মেয়েটা সেই বিয়ের সময় থেকেই কান্না করছে। আমি আয়েশার কাছে গিয়ে বসলাম, তাও আয়েশা কিছুই বলল না, শুধু অঝরঝড়ায় কেঁদেই যাচ্ছে। আমি ওকে বললাম, আয়েশা এইবার তো থামো। কিন্তু আয়েশা কিছুই বলল না। তাই আমি আবারও বললাম, কি হলো? এখন কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে মনে করছো? সব তোর জন্যই হয়েছে, এটা তোরই প্ল্যান ছিল তাই না? তুই তো আগে থেকেই আমাকে বিয়ে করতে চাইতি, কিন্তু কিন্তু এভাবে একটা কলঙ্কের দাগ আমায় দিতে তোর একবারও খারাপ লাগলো না? আয়েশা, একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হব আমি?
এখন তো সবাই বলবে আমি এতদিন তোর সাথে নষ্টামি করে বেরিয়েছি। তুই তুই আমাকে গলা টিপে মেরে ফেল প্লিজ। তবু আমি এসব বাজে কথা শুনতে চাই না। তোমায় এসব কিছুই শুনতে হবে না, এখন তুমি ঘুমাও। আয়েশাকে আর কিছু বলতে না দিয়ে আমি ওকে ধরে শুইয়ে দিলাম, আর পাশে কিছুক্ষণ বসে থাকার পর আমিও ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর রুমে এসে দেখি আয়েশা ঘুম থেকে উঠে পড়েছে। তাই ওকে বললাম, যাও ফ্রেশ হয়ে নাও। আয়েশা আর কিছু না বলেই সোজা ফ্রেশ হতে চলে গেল, আর আমি রুমে বসে আছি। এমন সময় বাইরে থেকে বৌদি ডাকলো, আবির, খেতে এসো। হ্যাঁ আসছি। আয়েশাকেও সাথে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। বৌদি চলে যাওয়ার একটু পর আয়েশা ফ্রেশ হয়ে রুমে আসলো, আর আমি ওকে বললাম, বৌদি খাবার জন্য নিচে যেতে বলল, চলো। তারপর আয়েশাকে সাথে নিয়ে নিচে আসতেই দেখলাম বৌদি ছাড়া আর কেউ নেই। আমি বৌদিকে বললাম, বৌদি বাকিরা সবাই কোথায়? সবাই খেয়ে নিয়েছে। তুমি খাওনি? না, তোমাদের সাথে খাবো বলে খাইনি। তারপর বৌদি আমাদের খাবার বেড়ে দিয়ে সে নিজেও খেতে বসলো। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। শুনেছি বিয়ের পর নিয়ম অনুযায়ী বরকে সাথে নিয়ে বউ তার বাবার বাড়ি যায়, কিন্তু আমাদের বেলায় সেটা মোটেও হচ্ছে না। আর হবেই বা কী করে, যেখানে আমাদের বিয়েটাই নিয়ম অনুযায়ী হয়নি। যাই হোক, দুপুরের আগেই মামা মামি তাদের বাড়ি চলে গেল, কিন্তু আমাকে আর আয়েশাকে কিছুই বলল না। লক্ষ্য করলাম বাড়িতে বৌদি ছাড়া আমাদের দুজনের সাথে কেউ তেমন একটা কথাও বলছে না। আমি কিছু বলতে গেলেও তারা নানান রকমভাবে বাহানা দিয়ে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন আমরা কলেজেও যাইনি, শুধু রুমে বসে আছি, আর আয়েশা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। মেয়েটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো কারোর সাথে আর কথা বলে না। হ্যাঁ না আর হুঁ বলেই কথা শেষ করে দেয়। তাই এটা নিয়ে আমিও আর বেশি কিছু বলিনি। আমি রুমে বসে আছি, এমন সময় বৌদি আসলো। আবির, কলেজে যাবে না? কাল থেকে যাব। তোমার কাছে কি টাকা আছে? আসলে বৌদি, এই নাও, এখানে 10,000 টাকা আছে। এত টাকা কেন? কলেজে যাবে তাই। আর শোনো, এটা কিন্তু শুধু তোমার জন্য না, আয়েশার জন্য। আচ্ছা ঠিক আছে। পরের দিন আমি আয়েশাকে সাথে নিয়ে কলেজে গেলাম। আমাদের দেখে অনেকেই বাজেভাবে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। তারপর আয়েশা ওর ক্লাসে চলে গেল, আর জয় আমার দিকে এগিয়ে আসলো। আবির, তোর সাথে কথা আছে। হ্যাঁ বল। একটু ওদিকে চল। এখানেই বল। তুই আর আয়েশা বিয়ে করে নিয়েছিস? যেটা শুনছি সেটা কি ঠিক? কোনটা? তুই আর আয়েশা ওইসব করেছিস? তোর কি মনে হয় আমরা ওই ধরনের কাজ করেছি? বিশ্বাস হয় না বলে তো তোর থেকে জানতে চাইছি। তারপর আমি জয়কে সব খুলে বললাম। বাড়িতে এসব বলিসনি? আমার কথা শোনার মতো কেউ নেই। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। ক্লাসে চল। তারপর সব ক্লাসগুলো করে বাড়ি চলে আসলাম। 1 বছর পর বৃদ্ধ মানুষদের থেকে শুনেছি সময় গেলে নাকি মানুষ সব কিছু ভুলে গিয়ে শত্রুর সাথেও কথা বলে, কিন্তু আজ অবধি বাবা মা আমার সাথে কোনো কথাও বলেনি। অনেকবার বলতেও চেয়েছি, কিন্তু শোনেনি। যাই হোক, বৌদি ডাকলো, তাই খাবার খেতে নিচে এলাম, কিন্তু আমাকে দেখে বাবা টেবিল ছেড়ে উঠে চলে যেতে লাগলো। কি হলো বাবা, উঠে যাচ্ছ কেন? আমার খিদে নেই তাই। বাবা আসলে আবির আর আয়েশা। আমি সেসব কথা শুনতে চাই না রিতা, আর একবারও যদি এসব বলো তাহলে আমার মরা মুখ দেখবে। ব্যাস, সেদিন থেকে বৌদিও হার মেনে নিয়েছে, আর এদিকে আমার অনার্সটাও শেষ। কি করব ভেবে পাচ্ছি না, তাই সিদ্ধান্ত নিলাম বাবাকে আজ সব খুলে বলবো, তারপর যা হয় হবে। আমরা তো আর কিছু ভুল করিনি। যথারীতি আমি রুমে বসে আছি, আর আয়েশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তখন বৌদি খাবার জন্য ডেকে গেল, তাই রুম থেকে নিচে আসতেই দেখলাম বাবা বসে আছে। তাই আমি বাবাকে বললাম, বাবা তোমার সাথে কিছু কথা আছে। বাবা আজ আর প্লিজ চুপ করে থেকো না।
ওই মুখে তুই আর কখনো আমাকে বাবা বলে ডাকবি না। হ্যাঁ, মারো আমাকে, কিন্তু তারপরেও আজ তোমাকে শুনতেই হবে সেদিন কি হয়েছিল। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা জোরে জোরে বলল কথাগুলো। বাবার এমনিতেই হার্টের সমস্যা, তার উপর এভাবে জোরে জোরে কথা বলা ঠিক না, তাই আমি চুপ করেই রইলাম। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? তোর কি আছে সেগুলো নিয়ে চলে যা তুই। বাবা, এই বাড়িতে আমার কিছুই নেই। যেটার কথাই বলো না কেন তার সবটাই তোমাদের। তুমি যদি আমাকে দেখতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। তারপর আমি ওপরে যেতে লাগলাম। দেখলাম আয়েশা উপরে দাঁড়িয়ে কান্না করছে। তাই আমি আয়েশাকে রুমে এনে কিছু টাকা নিয়ে বের হব, এমন সময় বৌদি এলো। আবির দাঁড়াও, প্লিজ যেও না। বৌদি, বাবা মার যত্ন নিও, আর তোমরাও ভালো থেকো। বাই। আয়েশা, নিচে এসো। আমি আয়েশার আগেই নিচে এলাম। ভালো থেকো তোমরা বলে আমি বাইরে চলে এলাম, কিন্তু আয়েশা এখনও আসেনি। তারপর হঠাৎ করে আয়েশা এলো। চলো। তারপর আমরা বাড়ি থেকে চলে এলাম। মাথায় কিছুই ঢুকছে না, কোথায় যাব, কি করব এখন। অনেক ভেবে আমি জয়কে কল দিলাম। জয়, কোথায় তুই? আমি বাড়িতে আছি। দেখা করতে পারবি একবার? কোথায়? কলেজে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। 15 মিনিট পর জয় আসলো। কিরে শালা, হানিমুনে যাবি নাকি? আর হানিমুন? কেন রে, কি হয়েছে? আমি ওকে সব খুলে বললাম। সব শুনে জয় বলল, আচ্ছা চল আমার সাথে। কোথায়? তোদের বাড়ি। না, আমরা আর ওখানে যাব না। এখন তুই কি একটা বাড়ি ভাড়া করে দিতে পারবি? একটু ওয়েট কর, আগে আমি একটা ফোন করে নিই। তারপর জয় কাকে যেন কল দিল। তারপর আমি ওকে বললাম, কি রে, কি বলল? আমার কাকার বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া হবে। আচ্ছা, ঠিকানা দে। কিন্তু সেটা তো অনেক দূর হবে। আরে সমস্যা নেই, তুই ঠিকানাটা দে তো। এই নেটা। আচ্ছা, আমরা ওখানে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুই কিন্তু কাউকে বলিস না যে আমরা কোথায় আছি। আর হ্যাঁ, ভালো থাকিস ভাই। হ্যাঁ, তোরা ভালো থাকিস আর সাবধানে যাস। তারপর জয়ের থেকে বিদায় নিয়ে আমরা বাসে উঠলাম, আর তারপর জয়ের দেওয়া ঠিকানায় চলে আসলাম। আর জয়ের কাকুকে নিয়ে বাড়ি ভাড়া করে নিলাম। তারপর জয়ের কাকুকে বললাম, ধন্যবাদ কাকু, আপনি না থাকলে হয়তো এত দূর তো কোনোভাবেই সম্ভব হতো না। আরে ধন্যবাদ দিতে হবে না। আর হ্যাঁ, পরে কিন্তু জ্বালানোর জন্য আসবো, তখন সময় দিলেই হবে। সেটা তো অবশ্যই। আচ্ছা এখন তাহলে উঠি, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। তারপর কাকু চলে গেল। বাড়িটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে তোলার জন্য প্রথম 2 দিন বাড়িতেই থাকলাম। আর জয়কে দিয়ে পড়াশোনার সকল সার্টিফিকেট তুললাম, কারণ বেঁচে থাকতে হলে কিছু তো একটা করতেই হবে। তাই রুমে বসে ফোনে কয়েকটা অফিসের লোক নেওয়ার নিউজ দেখতে লাগলাম। ভাবছি কাল ইন্টারভিউ দিয়ে আসি, দেখি কি হয়। তাই আমি আয়েশাকে বললাম, আয়েশা একটু শুনবে? কি বলো? কষ্ট না হলে 1 কাপ চা করে দেবে? হ্যাঁ অবশ্যই, কেন দেব না। তারপর আয়েশা রান্নাঘরে চলে গেল, আর একটু পর এলো। এই যে, এই নাও চা। দাও। আমি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললাম, বাহ, তুমি তো খুব ভালো চা বানাতে পারো দেখছি, অনেক সুন্দর হয়েছে। চাটা খাওয়ার পর কাপটা রেখে ওয়াশরুমে গেলাম। আর ওয়াশরুমের থেকে ফিরে এসে দেখি আয়েশা অবাক হয়ে তাকিয়ে আছে, আর ওর চোখের কোণে জল জমে আছে। তা দেখে আমি ওকে বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? চা তো ভালো হয়নি। ভালো হবে না কেন, অনেক সুন্দর হয়েছে। তুমি মিথ্যে বলছো। মিথ্যা হবে কেন? আমি চাটা খেয়ে দেখেছি। আমি আমি চায়ে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আচ্ছা, ওসব বাদ দাও, তুমি এখন রেডি হও তো। কিন্তু কেন? তোমাকে নতুন কলেজে ভর্তি করব। না থাক, তার লাগবে না। কেন লাগবে না শুনি? কারণ আমি আর পড়বো না। এটা আবার কেমন কথা? আয়েশা আর কিছু না বলেই রান্নাঘরে চলে গেল। সেদিনের মতো দিনটা পার করে পরের দিন ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেলাম। আমি 2টো জায়গায় ইন্টারভিউ দিলাম। তারা বলেছে রাতে নাকি কল দিয়ে জানাবে।
তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। আর আয়েশা এখনও ঠিক আগের মতোই আছে। কখনো আগে থেকে আমার সাথে কথা বলে না, শুধু আমার কথার উত্তর দেয়। ওদিকে রাতে আর কল আসলো না, তার মানে আমি সিলেক্ট হয়নি। তাই আমি পরপর আরও 4 দিন ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর এদিকে যে টাকাগুলো ছিল সেটাও প্রায় শেষের দিকে, মাথাটা কাজ করছে না। আমি গা এলিয়ে দিয়ে বিছানার উপর শুয়ে আছি। এমন সময় আয়েশা চা বানিয়ে নিয়ে আসলো। আয়েশা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কই না তো। কি করব বলো, আমি তো যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু জব খুঁজে পাচ্ছি না। কাল আবার ইন্টারভিউ দিতে যাব। আচ্ছা। আয়েশা, আমি কি কোনো দোষ করেছি? কই না তো। তাহলে তুমি আমার সাথে ঠিকভাবে কথা বলো না কেন? এমনি। বলেই ও রান্নাঘরে চলে গেল। বুঝি না এই মেয়ে রান্নাঘরে এত কি করে। যাই হোক, রাতের বেলা। কি হলো, তুমি ঘুমাবে না? ঘুমাবো তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? না মানে এমনি। তুমি ঘুমাও, আমি একটু পর ঘুমাবো। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করব আমি? আয়েশাকে কিভাবে সুখে রাখবো? আরও কত কি। আর আয়েশা এখন ঘুমাবে না, তা আমি ভালো করেই জানি, কারণ ও প্রতিটা রাত কান্না করে, যেটা অনেক আগেই আমি জেনে গেছি। আর এসব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জবের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। অনেকক্ষণ ধরে বাইরে বসে আছি। হঠাৎ পিয়ন এসে বলল ভিতরে স্যার আমাকে ডাকছেন। তারপর আমি আর বাইরে না থেকে ভিতরে গেলাম। আর ভিতরে যেতেই আমি অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ভিতরে গিয়ে দেখলাম আতিক ভাই বসে আছে। কিন্তু আমি সেদিকে তোয়াক্কা না করে বললাম, স্যার আসবো? ইয়েস প্লিজ সিট। ধন্যবাদ। আতিক ভাই অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছিল, তাই এখনো পর্যন্ত আমাকে দেখেনি। তারপর আতিক ভাই ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। সে যে এই জায়গায় আমাকে দেখবে সেটা হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। যাই হোক, অনেকক্ষণ চুপ থাকার পর আতিক ভাই স্বাভাবিক হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আবির তুই এখানে কেন? চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি স্যার। আবির, তুই কি আমার সাথে মজা করতে এসেছিস এখানে? যদি সেটা হয়ে থাকে তাহলে তুই একটু বাইরে অপেক্ষা কর, আমি একটু পর আসছি। স্যার, আমি চাকরির জন্য এসেছি। কিন্তু কেন? আমি আতিক ভাইয়ের দুপাশের দুজনের দিকে চোখ বোলালাম। হয়তো আতিক ভাই বুঝতে পেরেছে আমার চোখ কি বলতে চাইছে, তাই আতিক ভাই ওই দুজনকে বাইরে যেতে বলল। তারপর আমাকে বলল, আচ্ছা আবির, এখন বল কি হয়েছে। কিন্তু স্যার। কি স্যার স্যার করছিস তখন থেকে? আগে যেটা বলতে বলেছিস সেটা বল। ঠিক আছে, এখন বল তুই এখানে কেন? চাকরির খোঁজে। কেন? তোর বাবার এত বড় বড় কোম্পানি থাকতে আমাদের ছোট কোম্পানিতে কেন? বেঁচে থাকার জন্য। মানে ঠিক বুঝলাম না। আমাকে আর আয়েশাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আয়েশা মানে তোর মামাতো বোন? হ্যাঁ। আয়েশাকে বের করে দিল কেন? কারণ আমার আর আয়েশার বিয়ে হয়েছে। কিন্তু বের করে দিল কেন? ভাই সেসব অনেক কথা। এখন তুমি আমার সার্টিফিকেটগুলো দেখে বলো আমি চাকরিটা পাবো কি না। যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলবি কিনা বল। আতিক ভাইয়ের জোড়াজোড়িতে সব বলতে লাগলাম। সব কিছু শুনে আতিক ভাই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আর আমি আবারও বললাম, এখন বেঁচে থাকার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছি। গত 5 দিন অনেক জায়গাতে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সবাই বলতো রাতে কল দেবে। কিন্তু অপেক্ষা করেছি, কেউ কল দেয়নি। তোর দাদা বৌদি কিছু বলেনি? বাবা তাদের প্রতিজ্ঞা করিয়ে রেখেছে। ও, তা এখন কোথায় উঠেছিস? একটা বাড়ি ভাড়া নিয়েছি। আর আয়েশ এখন কোথায়? আমার সাথেই আছে। আঙ্কেল কবে যে বুঝবে কে জানে। আচ্ছা ঠিক আছে, তুই আগামীকাল থেকে জয়েন কর। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আরে তাকিয়ে আছিস কেন? তোকে মাইনে নিয়ে ভাবতে হবে না। ভাই তুমি সত্যি আমাকে জবটা দিচ্ছ? হ্যাঁ রে, তুই তো আমার ছোট ভাই, তাই দিলাম। ধন্যবাদ ভাই। তারপর আমি আতিক ভাইকে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর কান্না করতে হবে না।
এখন বাড়ি গিয়ে তোর বউকে সময় দে, কাল থেকে তো আর দিতে পারবি না। ঠিক আছে ভাই। আর শোন, কাল প্রথম দিন, তাই সকাল সকাল চলে আসবি, বুঝলি? ঠিক আছে, তাহলে এখন আসছি। সাবধানে যাস। তারপর আমি অফিস থেকে বের হলাম। মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে। আমি ভাবতেই পারিনি যে এমন কিছু একটা হবে। আপনারা হয়তো ভাবছেন এই আতিক ভাইটা আবার কে। ঠিক আছে, চলুন যেতে যেতে বলছি। আতিক ভাইয়ের সাথে আমার পরিচয় হয় কলেজে। আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল। সিনিয়র জুনিয়রদের মধ্যে অনেকেরই শত্রুতা ছিল, কিন্তু আমাদের মধ্যে ছিল না। বলতে গেলে আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের সব বন্ধুরা মিলে আতিক ভাইদের সাথেই আড্ডা দিতাম। এইগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কতটা ক্লোজ ছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি, তাই রিক্সাওয়ালাকে তার ভাড়াটা মিটিয়ে দিয়ে বাড়ির ভিতরে যেতে লাগলাম। আজ মনে অনেক শান্তি লাগছে। তারপর বাড়িতে এসে কলিং বেল বাজাতেই আয়েশা এসে দরজা খুলে দিল, আর আমি আয়েশাকে দেখা মাত্রই ওকে জড়িয়ে ধরলাম। জানো আয়েশা, আমি চাকরিটা পেয়ে গেছি। একটু পর আমি আয়েশাকে ছেড়ে দিলাম। দেখলাম আয়েশা আমার থেকে একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, হয়তো লজ্জা পেয়েছে। তাই ওকে আমি বললাম, সরি। সত্যি বলতে কি, মনটা অনেক খুশি খুশি লাগছিল, তাই জড়িয়ে ধরে ফেলেছি আর কি। ঠিক আছে। আচ্ছা, তুমি দুপুরের খাবার খেয়েছো? না, খাইনি। ঠিক আছে, এখন খাবে, চলো। চলো। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। আয়েশা খুব ভালো করে রান্না করতে পারে না, কিন্তু যেটুকু করে সেটা দিয়ে আমাদের হয়ে যায়। কারণ এখন তো আমরা সেই বাবা মায়ের স্বর্গে নেই যে যখন যাই আবদার করব সেটাই পাবো। যাই হোক, আয়েশা খাবার বেড়ে দিয়ে আমার পাশে বসলো, আর আমি ওকে বললাম, তোমার রান্না করতে খুব কষ্ট হয় তাই না? আমি কি এ কথা একবারও বলেছি? কিন্তু আমি তো বুঝতে পারি। তোমায় আর ডাল দেব? না, থাক। আমি বুঝতে পারলাম আয়েশা এসব কথা বলতে রাজি নয়, তাই কথা ঘোরাতে খাবার ব্যাপারে প্রশ্ন করলো। তারপর খাবার শেষ করে আমি রুমে এলাম, আর কিছুক্ষণ পর আয়েশাও রুমে এলো। তবে দেখে বোঝাই যাচ্ছে কিছু একটা বলবে, তাই আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবে? হ্যাঁ, বলো। রাতে রান্নার জন্য কিছু নেই। ও আচ্ছা, বলো কি কি লাগবে? অনেক কিছুই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমার সাথে বাজার করতে যাবে। তারপর আমরা দুজন মিলে বাজার করতে গেলাম, আর অল্প কিছু বাজার করে বাড়ি চলে আসলাম। কারণ কাছে তেমন টাকা পয়সা নেই, যেটা আছে সেটা দিয়ে এই মাসটা চালাতে হবে। অতঃপর বাজার করে বাড়ির দিকে রওনা দিলাম। আগে টাকা কি জিনিস, তার মূল্য কি সেটা বুঝতাম না। বাবাকে যখন যেটা চাইতাম সেটাই এনে দিত, ইচ্ছা মতো টাকা উড়াতাম। কিন্তু এখন বুঝতে পারছি টাকা কি জিনিস। মানুষ ঠিকই বলে, মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দ্য ওয়ার্ল্ড। কথাটার মানে আজ বুঝতে পারছি তারা কেন এই কথাটি বলে। যাই হোক, এসব ভাবতে ভাবতেই বাড়ি চলে এলাম। মাঝে মধ্যে নিজেকে কেমন পাগল পাগল মনে হয়। একাই সবসময় বকবক করি, কিন্তু সামনের মানুষটা কিছুই বলে না। কত ভালোবাসি পাগলিটাকে। বিয়ের আগে কত পাগলামি করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না হওয়াটাই হয়তো ভালো ছিল। সেদিন যদি আমি আয়েশার সাথে ওর ফ্রেন্ডদের বাড়ি না যেতাম, তাহলে হয়তো এসবের কিছুই হতো না। যাই হোক, তারপর রাতে দুজনে খাবার খেয়ে নিলাম। আগামীকাল অফিস, তাই প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে লাগলাম। আয়েশা, আমরা কি ব্যাগ এনেছিলাম? আর তুমি এনেছিলে? ও আচ্ছা। তারপর আয়েশা আমার দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এই নাও, এখানে কিছু টাকা আছে। আমি ব্যাগ খুলে দেখি বেশ অনেকগুলো টাকা আছে। তাই আমি আয়েশাকে বললাম, তুমি এত টাকা কোথায় পেলে? বৌদি দিয়েছে। তাহলে আগে বলনি কেন আমায়? আয়েশা কথাটির কোনো উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল। বুঝি না, মাঝে মাঝে এই মেয়ের মাথায় কোনো ভূত চাপে নাকি, মনের ইচ্ছা অনুযায়ী উত্তর দেবে। যাই হোক, সেসব ভেবে লাভ নেই। অতঃপর সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম আয়েশা পাশে নেই। মাথায় অনেক চিন্তা ঢুকে গেল, এই মেয়ে আবার কোথায় গেল? বাথরুমে দেখলাম, কিন্তু বাথরুমে নেই। আমি পুরো বাড়ি খুঁজতে লাগলাম,
আয়েশা, আয়েশা, আয়েশা। কিন্তু কোনো উত্তর আসলো না। হঠাৎ রান্নাঘরের কথা মনে পড়তেই দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। সেখানে যেতেই মনের মধ্যে শান্তির বাতাস বয়ে গেল। উফ! আয়েশা আমাকে দেখেও কিছু না বলে রান্না করতে লাগলো। তাই আমি ওকে বললাম, তুমি এত সকালে এখানে কেন? আয়েশা কিছু না বলে রান্না করেই যাচ্ছে। আমি আয়েশাকে এক টান দিয়ে বললাম, এদিকে আসো। আয়েশা এখনো কিছু বলছে না। তাই আমি আবারও বললাম, রান্না করতে আসবে সেটা একবারও আমাকে বলে আসতে পারলে না? আর তুমি তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছো। আর তুমি এখন এদিকে তাকাও। আমি ওর গাল ধরে ওর মুখটা তুলে নিয়ে বললাম, বলো। আমি কি কোনো ভুল করেছি? সেদিন তো আমার কোনো দোষ ছিল না। তারপরেও বাবা আমাকে শাস্তি দিয়েছে। কিন্তু তুমি তো জানো যে আমি কোনো দোষ করিনি। তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? রান্না করতে হবে। বলেই আয়েশা নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। আর আমিও সেখানে দাঁড়িয়ে না থেকে বাথরুমে এসে স্নান করে রেডি হতে লাগলাম। একটু পর এসে আয়েশা খাবার জন্য ডেকে গেল। তারপর আমি সকালে খাবার খেয়ে অফিসের জন্য রওনা দিলাম। বাড়ি থেকে অফিসের দূরত্বটা অনেকটা পথ। রিক্সা করে নিলে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। তাই অফিস যাওয়ার জন্য আমি রিক্সা নিলাম। অফিসে আসার পর পিয়নের সাহায্যে প্রথমেই আতিক ভাইয়ের কেবিনে চলে গেলাম আর বললাম, ভাই আসবো? আরে আবির যে, হাই আয়। আর শোন, এরপর থেকে আমার কাছে আসার জন্য পারমিশন নিতে হবে না। নীলের মতো আমাকেও নিজের দাদা মনে করবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। এখন বল, কি বলবি? আমার কেবিন আর কাজটা যদি একটু বুঝিয়ে দিতে তাহলে ভালো হতো, তাই তোমার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আতিক ভাই আমাকে সাথে নিয়ে আমার কেবিন আর কাজটা বুঝিয়ে দিল। সাথে অফিসের কিছু মেম্বারের সাথেও পরিচয় করিয়ে দিল। অফিসের কাজ সম্পর্কে কিছুটা ধারণা আছে। কিছুটা বলে ভুল হবে, অনেকটাই আছে। আগে মাঝে মাঝে দাদার সাথে অফিসে যেতাম। যাই হোক, আমি অফিসের কাজে মন দিলাম। অনেকক্ষণ ধরেই কাজ করছি। হাতের কাজ প্রায় শেষ, কারণ আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। হঠাৎ আয়েশার কথা মনে পড়ল। মেয়েটা যে কি করছে না করছে কিছুই জানি না। একবার যে কল করব সেটাও সম্ভব না, কারণ বাড়ি থেকে বের হয়ে আসার সময় ফোনের সিম দুটো খুলে ফেলে দিয়েছিলাম। আর এখনো পর্যন্ত নতুন সিম কেনা হয়নি। যথারীতি অফিসের কাজ শেষ করে আমি আতিক ভাইয়ের কাছে গেলাম। ভাই আসবো? আয়। আসলে কাজ তো কমপ্লিট, হাতে আর তেমন কাজ নেই। ও বুঝতে পেরেছি, বাড়ি যাবি তাই তো? আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। তারপর অফিস থেকে বের হয়ে মার্কেটে গেলাম আর সেখান থেকে দুটো নতুন সিম কিনে বাড়ি এলাম। বাড়ি এসে কলিং বেল বাজাতেই আয়েশার দরজা খুলে দিল। ও হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। তাই আমি রুমে এসে আয়েশাকে বললাম, খুব বোরিং হচ্ছিলে তাই না? কই কই না তো। তাহলে কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিলে যে? না, এমনি। আচ্ছা খেতে এসো। ঠিক আছে, তুমি চলো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিলাম আর সেদিনের মতো দিনটা পার করলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুজনে একসাথে ব্রেকফাস্ট করে আমি অফিসের জন্য রওনা দিলাম। মাঝে মাঝেই নিজেকে প্রশ্ন করি, বাড়িতে একা একা হয়তো মেয়েটার খারাপ লাগে, কিন্তু আমারই বা কী করার আছে? আমি তো যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। অতঃপর এসব ভাবতে ভাবতেই আমি অফিসে চলে এলাম। আর অফিসে এসে আমার সব কাজ শেষ করে দুপুরে লাঞ্চের সময় আয়েশাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর আয়েশা কল ধরল। এতক্ষণ লাগলো ফোন তুলতে? কোথায় ছিলে তুমি? রান্নাঘরে ছিলাম। দুপুরে খাওনি? না, খাইনি। যাও, এখন তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও। যাচ্ছি। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিয়ে লাঞ্চ করতে গেলাম। মাঝে মধ্যে মন চায় আয়েশাকে রাঁচির মেন্টাল হাসপাতালে রেখে আসি। সব সময় শুধু চুপ থাকে। এতদিন যদি অন্য কারোর সাথে বিয়ে হতো তাহলে হয়তো এতদিন আমি বাচ্চার বাপ হয়ে যেতাম। কিন্তু আমি এখনো পর্যন্ত আয়েশাকে কাছেই পেলাম না। আর বাবা হওয়া তো অনেক দূরের কথা।
এভাবে আরও কিছুদিন পার হয়ে গেল, আর এদিকে আয়েশা ঠিক আগের মতোই আছে, আর আমি অফিসে বসে বসে কাজ করছি। ঠিক এমন সময় আরোহী মানে আমার অফিসের কলিগ এসে বলল স্যার নাকি আমাকে কেবিনে ডেকেছেন। তাই আমি আর বসে না থেকে স্যারের কেবিনে গেলাম। আরে কি খবর আবির? এই তো ভাই ভালো। কাজের কি খবর? আর একটু বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আগামীকাল থেকে বাবা অফিসে আসবে, তাই তোকে বলে রাখলাম। তুমি কোথাও যাবে নাকি? হ্যাঁ রে, ভাবছি তোর বৌদিকে নিয়ে একটু দেশের বাইরে ঘুরতে যাব কিছুদিনের জন্য। হানিমুনের জন্য যাবে সেটা বললেই তো পারো। সেরকমই বলতে পারিস। কিন্তু ভাই 3 দিন পর তো একটা মিটিং আছে অন্য কোম্পানির সাথে। আরে পাগল, সেটা আমার থেকে বাবা অনেক ভালো বুঝবে, কারণ তিনি এটা ঠিক করেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আর এই কয়েকদিন একটু সাবধানে থাকিস ভাই। জানো ভাই, মাঝে মাঝে মনে হয় তুমিই আমার নিজের দাদা। কেন রে, আমি কি তোর দাদা নই নাকি? হ্যাঁ অবশ্যই, না হলে কি এত বড় উপকার করতে? বাড়ির কথা খুব মনে পড়ে তাই না? মন খারাপ করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে নিজের কেবিনে যা। আচ্ছা ঠিক আছে। তারপর সেখানে আর না থেকে আমি সোজা আমার কেবিনে চলে আসলাম। সত্যি বলতে কি, সবসময় আমার বাড়ির কথা মনে পড়ে। বাবা মা দাদা বৌদি কেমন আছে সেটা জানতে খুব ইচ্ছে করে, আর তার থেকেও বেশি তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু সেটা আর পারছি না। মাঝে মাঝে বাবার প্রতি অনেক রাগ হয়। কেন এমনটা করলো? বাবা তো আমাকে খুব ভালোবাসতো, তাহলে আমার কথাটা কেন একবার শুনলো না? আমি এসব ভাবছি, এমন সময় কারোর ডাকে ঘোর ভাঙল। আমি তাকিয়ে দেখলাম আরোহী আর রুবেল দাঁড়িয়ে আছে। আবির, এত কি ভাবছ? না তেমন কিছু না। চাইলে বলতে পারো। আরে সেই রকম কিছু না। তা বৌদি কেমন আছে? সেটা তো ও ভালো বলতে পারবে। মানেটা ঠিক বুঝলাম না। মানে ও ভালো আছে। ও আচ্ছা, বুঝলাম। আর তুমি লাঞ্চ করেছো? না। কেন, করবে নাকি? সেটা তো করতেই হবে তাই না? আর তোমার সাথে কিছু কথা ছিল, একটু পার্সোনাল। তোমার আবার পার্সোনাল কথাও থাকে নাকি? কেন, থাকতে পারে না বুঝি? তুমি যে রসিক মানুষ। ঠিক আছে শুনবো, এখন চলো খেতে যাই। চলো। তারপর তাদের সাথে লাঞ্চ করতে যাওয়ার সময় আয়েশাকে কল দিয়ে লাঞ্চ করার কথা বললাম। তারপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ সেরে নিলাম। তারপর লাঞ্চ সেরে কেবিনে আসতে যাব, তখন রুবেল বলল, আবির, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। জানো আবির, বাড়ি থেকে বিয়ের জন্য ফ্রেশার দিচ্ছে। সেটা তো ভালো কথা, বিয়ে করে নাও। তুমি কি মেয়ে নাকি যে ভয় পাচ্ছ? কিন্তু আবির, আমি তো একজনকে অনেক আগে থেকেই পছন্দ করি। তাহলে তার কথা বাড়িতে বলে দাও। কিন্তু মেয়েটা তো আমাকে পছন্দ করে না, সেটাই তো সমস্যা। তাহলে সেখানে আমি কি করতে পারি? তুমি একটু মেয়েটাকে বলে দেবে প্লিজ। পাগল নাকি? চিনি না জানি না একটা মেয়েকে এসব বলবো? পরে তোমার জায়গায় আমাকে মার খেতে হবে। আরে আবির, তুমি তো মেয়েটাকে খুব ভালোভাবেই চেনো। আমি চিনি? হ্যাঁ তুমি চেনো। কিন্তু কে সে? সে আর কেউ নয়, সে হলো আমাদের আরোহী। ওই ভাই, তোমার মাথা ঠিক আছে তো? আমি যদি আরোহীকে এসব কথা বলি তাহলে আমাকে তো পেটাবেই, সাথে তোমাকেও পেটাবে। ভাই, তুমি বিবাহিত হয়েও এই কথা বলছো কি করে? আরে রাখো তোমার বিবাহিত। আবির প্লিজ কথাটা রাখো। না পারবো না। প্লিজ দয়া করে এমন করো না, আমার কথাটা রাখো। অনেক জোরাজুরির পর রাজি হলাম। তারপরেও আমার অনেক ভয় হচ্ছে, যদি রাজি না হয়ে রাগের মাথায় আমাকে কিছু একটা বলে দেয় তাহলে তো আমি শেষ। যাই হোক, অফিস টাইম শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি এই দুজনের ব্যাপারে। আমি অফিসে কারোর সাথে তেমন একটা কথা বলি না, হাতে গোনা কয়েকজনের সাথেই বলি, আর তাদের মধ্যে রুবেল আর আরোহীর সাথেই বেশি কথা বলি। ওরা আমাকে লেজেন্ড বলে ডাকে, কারণ আমি অফিসের কাজের সম্পর্কে অনেকটাই বেশি বুঝি। তাই আপনাদের তো আগেই বলেছি, আমিও মাঝে মাঝে অফিসে গিয়ে দাদার সাথে অফিসের কাজ দেখাশোনা করতাম, যার ফলস্বরূপ এখন লেজেন্ড উপাধি পেয়েছি। এই কয়েকদিনে আতিক ভাইও আমার কাজ দেখে অনেক খুশি হয়েছে।
তাই তো 3 দিন পর যে মিটিংটা আছে সেটার জন্য যে 4 জন মেম্বারদের সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে আমাকে চিফ করা হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি দরজায় কলিং বেল বাজালাম, কিন্তু আয়েশার দরজা খুলছে না দেখে আরও কয়েকবার বাজালাম, কিন্তু তাও যখন দরজা খুলল না তখন আমার কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলে ভিতরে আসলাম। আর ভিতরে গিয়ে দেখলাম ম্যাডাম দরজা লক করে গভীর ঘুমে মগ্ন, তাই বোধহয় বেলের আওয়াজ শুনতে পাইনি। আমি আয়েশাকে দেখে একটু মুচকি হাসলাম। যে মেয়েটা 1 বছর আগে থাপ্পড় আর বকা দিয়ে আমাকে পাগল করে দিত, আজ সেই মেয়েটা চুপ করে থেকে আমাকে পাগল করে দিচ্ছে। না তো নিজে কিছু বলতে পারছি আর না তো সহ্য করতে পারছি, কিন্তু তারপরও ম্যানেজ করতে হচ্ছে, কারণ আমার পুরো বিশ্বাস আয়েশা একদিন ঠিক আগের মতো কথা বলবে। হয়তো কিছুদিন দেরি হবে, কিন্তু ও অবশ্যই বলবে। আমি আয়েশার এমন মায়া ভরা মুখ কিছুক্ষণ দেখার পর ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম ও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমাকে দেখে যে ও অনেকটা অবাক হয়েছে সেটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। ওর এমন চেহারা দেখে আমিই বললাম, অবাক হওয়ার কিছু নেই, তুমি ঘুমিয়েছিলে তাই আমার কাছে থাকা চাবি দিয়ে আমি বাড়ির দরজা খুলেছি। ও আর তোমার ঘুম কি হয়েছে? হ্যাঁ হয়েছে। গুড। পাশের বাড়ির ওই কাকু আর তার স্ত্রী এসেছিল, ও তা কি বলল? তোমার কথা জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞাসা করলো? এমনি টুকটাক জিজ্ঞেস করছিল। ও ঠিক আছে, আমি পরে দেখা করে নেব। শোনো। হ্যাঁ বলো। না কিছু না। কি বলো? আরে কিছু না গো। বলতে না চাইলে বলতে হবে না, কিন্তু যদি বলার মতো কথা হয়ে থাকে তাহলে বলতে পারো। আরে তেমন কিছু না। ওকে, তাহলে বলতে হবে না। তারপর বাড়িতে একটু রেস্ট নেওয়ার পর আমি বাইরে চলে এলাম। বাইরে কিছু কাজ শেষ করে বাড়ি আসবো এমন সময় কাকুর সাথে দেখা। নমস্কার কাকু। নমস্কার। তা কেমন আছো বাবা? ভালো আছি, আর আপনি কেমন আছেন? ভালো আছি। কাকু, আয়েশা নাকি বলল আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন, কিছু কি বলছিলেন? চলো যেতে যেতে বলি। আচ্ছা চলুন। বাড়ির কারোর সাথে কথা হয় না তোমার? না কাকু। তোমার বাবা কার কথা শুনে তোমাকে এত দূরে রেখেছে ভগবান জানে। তবে কোনো মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে, ভগবানের উপর ভরসা রাখো। আর তিন্নির পড়াশোনার কি খবর? আসলে তিন্নি হলো কাকুর ছোট মেয়ে, এখন ক্লাস 3-তে পড়ে। এই তো ভালো। কাকুর সাথে কথা বলতে বলতে আমি বাড়ি চলে এলাম। পরের দিন সকালে। আয়েশা, আমার ঘড়িটা কোথায়? আয়েশা কোনো উত্তর না দিয়ে ড্রয়ার থেকে ঘড়িটা বের করে দিল। ধন্যবাদ বউ। কিন্তু আয়েশা কিছু না বলে চোখ রাঙিয়ে চলে গেল, মনে হয় রেগে গেছে। যাক, এতদিন পর তাহলে মেয়েটা রাগ দেখালো। আর আয়েশার এমন চেহারা দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপর দুজনে মিলে ব্রেকফাস্ট করে অফিসের দিকে রওনা দিলাম। আজ অফিসে মিটিং আছে, আর এই দুদিনে আতিক ভাইয়ের বাবা মানে আঙ্কেল আমাকে অনেক ভালোবেসে ফেলেছেন। মানে আমার কাজের জন্য অনেক প্রশংসা করে এবং আমার কাজকে অনেক ভালোবাসে। তাই অফিসে এসে আমি আঙ্কেলের কাছে গেলাম। স্যার আসবো? আর একবার যদি স্যার বলো তাহলে তোমাকে এক্ষুনি অফিস থেকে বের করে দেবো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মনে থাকে যেন। থাকবে। একটু পরেই মিটিং, তুমি বরং এটা নিয়ে যাও। আচ্ছা। আঙ্কেল আমাকে মিটিংয়ের নোটটা দিলেন, আর আমি আঙ্কেলের সাথে আর কোনো কথা না বাড়িয়ে নিজের কেবিনে এসে নোটটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে মিটিং রুমে যেতে বলল, তাই নোটটা নিয়ে আমি রুমে গেলাম। প্রায় 1:30 পর মিটিং শেষ হলো। ক্লায়েন্টগুলো আমার বক্তব্য দেখে অনেক খুশি হয়ে প্রশংসা করলো এবং আঙ্কেলের দিকে তাকাতেই দেখলাম আঙ্কেল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর একে একে সকল ক্লায়েন্ট চলে গেল, আর আমিও বাইরে আসতে যাব এমন সময় আঙ্কেল বলল, আবিদ দাঁড়াও। আঙ্কেল বলুন। আমার মনে হচ্ছে তুমি এই কাজের জন্য পারফেক্ট নাও। মানে? আঙ্কেলের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যেটা বললাম সেটাই, তোমাকে এই কাজের জন্য আমাদের অফিসে আর রাখবো না। কিন্তু আঙ্কেল, আমার অপরাধটা কি?
তোমার অপরাধ একটাই, তুমি অনেক দক্ষ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি কাল থেকে অফিসের এমডি পদে জয়েন করবা। আঙ্কেলের কথা শুনে আমার চোখে জল চলে এলো। আরে পাগল, কান্না করছো কেন? আমি জানি তুমি এই অফিসের অনেক কিছু দিতে পারবে, তাই আমি তোমাকেই এই পদটা দিচ্ছি। আঙ্কেল, আমি বুঝতেই পারছি না আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব। আরে পাগল, ধন্যবাদ দিতে হবে না, আগামীকাল থেকে তুমি সবার স্যার। মনে রেখো, এরপর থেকে মাথার উপর অনেক বড় দায়িত্ব থাকবে। হ্যাঁ আঙ্কেল, মনে থাকবে। এখন আমার সাথে চলো। কোথায় আঙ্কেল? তোমার নতুন ফ্ল্যাট দেখতে। মানে? অফিসের স্যার কি এখনো বাড়ি ভাড়া নিয়ে থাকবে নাকি? চলো এখন। তারপর আঙ্কেলের সাথে গিয়ে একটা ফ্ল্যাট দেখে বাড়ি এলাম। আর যেতে যেতে ভাবলাম আয়েশাকে আজ কিছু বলবো না, কালই ওকে সারপ্রাইজ দেব। বাড়ি আসার পর আয়েশাকে দেখে বুঝলাম ও কিছু বলতে চাই, তাই আমি ওকে বললাম, জানি তুমি কিছু বলতে চাইছো। কি বলতে চাইছো সেটাও জানি। অফিসের মিটিং ছিল, তাই মিটিং শেষ করে চলে এসেছি। ও আচ্ছা। আয়েশা, আই লাভ ইউ। আমার কথা শুনে আয়েশা কিছু একটা ভাবতে লাগলো আর মনে মনে বিড়বিড় করতে লাগলো। ওর মুখ থেকে এখন কি বের হবে সেটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।